শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি সিথি সাহা এবং সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল। বুঝতেই পারছেন আমাদের সাথে আজ আছেন একটি বিশেষ পর্বে বিশেষ একজন উপস্থাপক, তিনি হচ্ছেন এই প্রজন্মের শিল্পী সিথি সাহা। সিথি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, শুধু বলবো না আমি খুব ভালো আছি। কারণ আজ হচ্ছে 17 নভেম্বর। আজ একটি বিশেষ দিন, কারণ আজ একজন বিশেষ মানুষের জন্মদিন। দর্শক, কার জন্মদিন আপনারা তো ইতিমধ্যে আজকে পত্রিকা খুলে কিংবা আপনারা যারা তার ভক্ত জেনে গেছেন, তারপর আমরা গানে গানে তাকে একটু বরণ করে নিতে চাই আজকের অনুষ্ঠানে। সিথি, গান করব? ওকে, প্লিজ। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। বাহ 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 বাহ। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন তার গানে তিনি প্রশ্ন করেছিলেন, সুখ তুমি কি? বড় জানতে ইচ্ছে করে। আমাদের পরম সুখ, চরম সৌভাগ্য, জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা আজ আমাদের বিশেষ রাঙা সকালের অতিথি হয়ে এসেছেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সকাল, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি। আমরাও এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি। একদম, এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ রাঙা সকাল অনুষ্ঠানটি তো আসলে আমাদের মাছরাঙা টেলিভিশনের জন্য একটি বিশেষ অনুষ্ঠান। এখানে সমাজের সব আলোকিত মানুষরা আসেন, এবং আপনি তেমনই একজন আলোকিত মানুষ যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করেন। আজকে পুরো ঘন্টা জুড়ে আপনার কাছ থেকে আমরা এমন সব গল্পগুলো শুনতে চাই যেগুলো কিছুটা অজানা কিংবা কিছুটা হয়তো ইন্সপিরেশনাল, সব শুনবো। কি বলো সিথি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকে ভীষণ সৌভাগ্যবতী ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি খুবই নার্ভাস। ইতিমধ্যে ম্যাডামের সামনে বসে কথা বলছি, কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। পরে মার দেব। তিনি কিন্তু বিচারক। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার মার খেতে পারলেও আমি খুশি। আচ্ছা, চলো আমরা তাকে জন্মদিন নিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, শুরুতে আমি যেটা জানতে চাই, 1952 সালের 17ই নভেম্বর আপনার জন্ম হচ্ছে পূর্ব পাকিস্তানের সিলেট। এখনকার আমরা তো জন্মদিন নিয়ে বিশেষ কোনো স্মৃতি? আমরা জানি যে আপনি প্রতি জন্মদিনে আপনার মায়ের হাতের সেলাই করা জামা পরতেন। হ্যাঁ, ছোটবেলায় উনি সেলাই করতেন আমাদের সবারই জামা। এরপরে আমার বড় বোন দিনা লায়লা উনি করতেন। ওটার একটা আলাদা আনন্দ ছিল। আর নতুন জুতো জামা পাওয়ার একটা তো সবসময় থাকেই, মানে জন্মদিনে হোক বা ঈদের দিনে হোক। কতদিন ধরে ওগুলোকে নিয়ে বালিশের নিচে রেখে জামাগুলো শুয়ে টুয়ে অনেক কিছুই স্বপ্ন হতো। তারপরে যেদিন অনুষ্ঠানে যেদিন হতো সেদিন ওগুলো পড়তাম, পড়ে খুব, মানে কি বলবো, ওটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই ছোটবেলার ওই স্মৃতিগুলো এখনো বারে বারেই মনে পড়ে। আর এখন যেটা হয়েছে যে এখন অসংখ্য মানুষের উইশেস পাই আমি সোশ্যাল মিডিয়াতে, ফোনে, মেসেজেসে। এই যে তোমরা আমাকে অনার করছো আজকের দিনে স্পেশাল একটা অনুষ্ঠান করে, তো প্লাস এই শুধু বাংলাদেশে নয়, বিদেশ থেকেও আমাদের অনেকে আমার ওয়েল উইশাররা এবং আমার অনেক সিনিয়র শিল্পীরা, যেমন লতাজি, আশাজি, ওনারা আমাকে উইশ করেন। এবং লতাজি আমার জন্য গিফট পাঠান, শাড়ি পাঠান প্রতি জন্মদিনের দিনে, ঈদেও পাঠান, আশাজিও পাঠান। সো এটা একটা বিরাট পাওয়া আমার মনে হয়। এটা আমার মনে হয় যে আমি খুব ভাগ্যবতী যে এইসব মানুষের ভালোবাসা, তারপরে রেসপেক্ট, এটা যে দিচ্ছে, এটা আমি নিজের রেসপেক্ট তো মনে করি অবশ্যই, কিন্তু আমি মনে করি আমার দেশকেও রেসপেক্ট দেওয়া হচ্ছে। অবশ্যই সেটি আমি অনুভব করছিলাম যে লতাজি কিংবা আশাজি আপনাকে উপহার পাঠান, তারা বাংলাদেশকে উপহার পাঠায়, এবং তারা তাদের উপহার পেয়ে আপনি যেমন সম্মানিত বোধ করেন, আপনাকে উপহার কেউ পাঠালে আমরা সম্মানিত বোধ করি। আমরা আপনার সম্পর্কে যতদূর জানি, এবং আপনাকে নিয়ে আসলে কয়েকটি বায়োপিক ফিল্ম হওয়া উচিত।
এবং যেটি আপনার জীবনের এমন কিছু গল্প রয়েছে যেগুলো যদি ধারাবাহিকভাবে লেখা হয় তাহলে এটা একটা অসাধারণ একটি ইন্সপিরেশনাল স্টোরি হতে পারে। যেমন আপনি ছোটবেলায় খেলাধুলাতেও খুব ভালো ছিলেন, আপনি স্কুলে বাস্কেটবল খেলতেন এবং সেই যে আপনার শুরুটা 6 বছর বয়সে ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনে আপনার বোন দিনা লায়লা তিনি যাওয়ার যখন কথা গান ছিল, করতে পারেননি এবং সেই সময় ছোট্ট সেই 6 বছরের মেয়েটি যখন তানপুরা হাতে, আসলে কি হয়েছিল সেদিন একটু শুনি। অনেক আগের কথা। না, যেটুক শুনেছি যে তখন আসলে তো ওই বয়সে ওইরকম ভয়ও লাগে না, সামহাও ওই নার্ভাসনেসও থাকে না, বিকজ মোটে শুরু, তখন তো আর কোনো বেঞ্চমার্ক নেই যে এটা মেনটেন করতে হবে। এখন যেরকম টেনশন হয় প্রতি অনুষ্ঠানের আগে যে আগের মতন যেন বা ওর থেকে বেটার যেন হয়, এই একটা জিনিস কাজ করে। সো তখন মা বললো যে তুমি জাস্ট স্টেজে উঠে বসে গেলে এমনভাবে যে অনেক দিন ধরেই মাইকের সামনে গান করছো, অথচ ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো গাওয়ার পরে দেখলাম যে সবাই খুব খুশি, অডিয়েন্স থেকে ক্যাশ অ্যাওয়ার্ড এগুলো সব অ্যানাউন্স করছে। তখন মানে অদ্ভুত একটা ফিলিং ছিল যে আর বিশেষ করে যখন প্রথম ছবির গান করি, আমার মনে আছে 12 বছর বয়সে, জি, যুগ্ন ছবি। হ্যাঁ, যুগ্ন, পাকিস্তানি ছবি যুগ্নতে। তো গান হয়ে যাওয়ার পরে আমাকে একটা খাম দিল। কিসের খাম? আমার কোনো আইডিয়া ছিল না যে গান গেয়ে মানে টাকাও পাওয়া যায়। খামটা খুলে দেখি যে 300 টাকা ছিল। আমি তো খুব অফেন্ডেড হয়ে গেলাম, যে কান্নাকাটি শুরু করে দিলাম। এই টাকা তো আমি নিব না, আমি তো গান গেয়ে টাকা নিব, এটা কেমন করে হয়? এটা তো মানে এটা তো আমার প্রফেশন না। মানে খুব মানে খারাপ লাগলো আমার জিনিসটা। পরে সবাই বোঝালো যে না, এটা তো পারিশ্রমিক, তুমি খেটেছো, তোমার খাটনির একটা পারিশ্রমিক। তো সেই হিসাবে নেওয়া হলো। সো এই আর কি কিছু এক্সপিরিয়েন্সেস। তবে আমার প্রথম ছবির গানটা আমি যখন করি, যে মিউজিক ডিরেক্টর এসেছিলেন লাহোর থেকে, তখন তো লাহোর মেইন ইন্ডাস্ট্রি ছিল। তো ওনারা আসার পরে একটা ছেলের উপরে গানটা পিকচারাইজ হবে ওই ছবির। তো ওই বয়সী একটা ছেলে বা মেয়ে, তখন তো মেয়েরাও ছেলেদের করতো, ছেলেরাও মেয়েদের অ্যাক্টিংও করতো। তো ওরা খোঁজ নিয়ে দেখলো যে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম রেডিও পাকিস্তান করাচি থেকে, একটা ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন হয়েছিল। তো সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো ওরা ওইটা পেয়ে তারপর সেখানে তো গজল গেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা নাম্বার নিয়েছে আমার আব্বার, ওনার সাথে যোগাযোগ করেছে, করে বলল যে আমরা একটু ওকে শুনতে চাই, আমাদের ছবির জন্য একটা গান করব। আব্বা তো সাথে সাথে বলছে না না না, অসম্ভব, ছবিতে গান টান করে, এমনি শখে করে ফাইন, ছবিতে গান করবে না। বলে না, আপনি একটু চিন্তা করে দেখেন, এসে আমরা শুনেছি ও ভালোই গায়। তো পরে বাবা এসে বাড়িতে আবার বলল মাকে, আমি তো শুনছি পাশ থেকে, সবসময় একটা ইচ্ছে তো ছিলই ছবিতে গান করব, বড় বড় আর্টিস্টদের গান শুনতাম, আর ভাবতাম যে কোন দিন আমার গান এইভাবে অ্যানাউন্স হবে রেডিওতে, ওনারা গান শুনবেন। সো শুনছিলাম, বাবা বললো যে মাকে যে এরকম, মা বললো যে আচ্ছা একটা করুক না, ও তো শখ আছে। বা বললো যে না, আসলে তখন তো এই সময় ওই ছবিতে কাজ করা বা গান করা একটু অন্যরকম ভাবে, অন্য চোখে দেখতে। হ্যাঁ, সো বললো যে কি রিয়াকশন হবে। তো তখন আবার আমার আপন ফুফাতো বোন আঞ্জুমান আরা বেগম আপা, উনি অনেক গান করছেন এখানে। তো সেই হিসাবে মা বললো যে একটা করুক। তারপরে আর করলো না, ওরও শখ পুরো হলো, ওরাও ওদের কাজ হয়ে গেল। তো এই তো ওরা বাড়িতে এসে শুনলো, শোনার পরে ও বললো যে কোয়ালিটি খুব ভালো, তবে আমাদের ফিল্মের জন্য ভয়েসটা ট্রেন করতে হবে। এবং মিউজিক ডিরেক্টর ছিলেন মনজুর হোসেন। উনি 1 মাস আমাকে লাগাতার, মানে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমি 1 ঘন্টা প্র্যাকটিস করতাম, তারপর স্কুল যেতাম, স্কুলে লেখাপড়া করে এসে বাড়িতে এসে হোমওয়ার্ক করতাম, করে আবার সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 1 ঘন্টা আবার প্র্যাকটিস করতাম, এবং দাঁড়িয়ে গাইতে হতো। বলতো ভেবে নাও এটা তোমার সামনে, এটা মাইক,
এইভাবে মুখটা এইভাবে করবে, ওইভাবে করবে, এইভাবে করবে, কোন ওয়ার্ডগুলো কিভাবে বলতে, মানে রিগারাস ট্রেনিং। এবং তারপরে সে গুড়িয়াছে মুন্নি মুন্নি মেঘলা, মেরি ভাইয়া কি প্যারি কি প্যারি, ভাইয়া, এবং সে অসাধারণ গানটি দিয়ে আপনার শুরু শুরু হয়েছিল। হলো। এবং তারপর তো ছুটে চলা আমরা সবাই দেখছি, জানি আপনার সম্পর্কে। তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী দর্শকদের একটু জানাতে চাই আপনার সম্পর্কে, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, ছোটবেলায় বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী এবং মা আমিনা লায়লা জিজ্ঞেস করতেন তাকে, বড় হয়ে কি করবে তুমি? ছোট্ট রুনা লায়লা বলতেন, বড় হলে অনেক টাকা আয় করব, আর সেই সব টাকা দিয়ে গরিবদের খেলনা কিনে দেব। আজ কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব রুনা লায়লা যখন শুধু অসহায় অসচ্ছলদের পাশে দাঁড়ান, তখন আমাদের সত্যি আরেকবার মনে হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। বিদেশে গান করতে গেলে তিনি শুরুতেই বলেন, আমি রুনা লায়লা ফ্রম বাংলাদেশ। সত্যি তিনি যেমন বাংলাদেশকে নিয়ে অহংকার করেন, আমরা গর্ব করি আমাদের একজন রুনা লায়লা আছেন। দেশ স্বাধীনের পর তিনি যখন বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে অনুরোধ করা হয়েছিল পাকিস্তানে থেকে যাওয়ার জন্য, তবে তিনি থাকেননি, জন্মভূমির টানে দেশে চলে এসেছিলেন। আরেকবার ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার সম্পাদক খুশবন্ত সিং বলেছিলেন, প্লিজ গিভ আস রুনা লায়লা অ্যান্ড টেক অল দ্য ওয়াটার অফ ফারাক্কা। 57 বছরের সঙ্গীত জীবনে 18 ভাষায় 10,000-এরও বেশি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। 90-এর দশকে একদিনে 10টি করে 3 দিনের মোট 30টি গান রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। রুনা লায়লাই প্রথম বাংলাদেশি শিল্পী যিনি বলিউডের হিন্দি ছবিতে প্লেব্যাক করেন। তার সর্বশেষ প্লেব্যাক ছিল অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ ছবিতে। সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। এছাড়াও কণ্ঠশিল্পী হিসেবে 7 বার এবং সুরকার হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শুধু বাংলাদেশে নয়, ভারত এবং পাকিস্তান থেকেও পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। চলুন তার কাছে আবারও ফিরে। আমি এবার একটা কথা জানতে চাই, হ্যাঁ, বলো। রুনা লায়লা নামটা কে রেখেছিলেন? মায়ের নাম তো আমিনা লায়লা ছিল। তো আমরা যখন, আমার বড় বোনের নাম দিনা, তো বললো যে সবসময় তো বাবার নামই থাকে পরে, তো এবার একটু অন্যরকম করি, মায়ের নামটা লাস্টে দিই। তো দিনা লায়লা, তারপরে রুনা লায়লা। বাহ, So it was something different, something unusual. So ওনারাই মা বাবারাই দিয়েছেন নামটা। আমি একটা কথা জানতে চাই, এই যে স্বাধীনতার পর আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে এলেন, তখন কিন্তু পাকিস্তান আপনার খুব জমজমাট ক্যারিয়ার, তো আপনার মন খারাপ হলো না? না, মন খারাপ হবে কেন? নিজের দেশে আসছি, স্বাধীন দেশে, এখানে থাকবো, এখানে কাজ করব, এটাই সবসময় ইচ্ছে ছিল। যদিও আমরা কখনো এখানে এসে মানে থাকি নেই, বেড়াতে আসতাম, আত্মীয় স্বজন সবাই এখানে, তো ছুটি কাটিয়ে চলে যেতাম। কিন্তু ওই সময়টা এমন একটা ইমোশন কাজ করেছে, তখন মনে হতো যে সব ছেড়ে চলে যাই, এখানে আর থাকবো না, নিজের দেশে যাব, ক্যারিয়ার ট্যারিয়ার যা আছে সব আল্লাহর হাওয়ালা করে চলে যাই। সেটা তো 74 সালে। 74 সালে। এটিও এক ধরনের পাগলামি, এবং পাগলামিতে আপনি সফল আবারও হলেন। হ্যাঁ। হ্যাঁ, এবং আপনি দেশে এসেও আসলে আমাদের দেশকে রাঙিয়েছেন এবং বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তো আপনি তো ছোটবেলায় নাচের দিকে, যেহেতু বড় বোন গান করতেন, বাবা মা চেয়েছিলেন আপনি নাচ করেন, এবং আপনি 1 বছর নয়, আপনি টানা 4 বছর বাফা করাচিতে নাচ শিখেছিলেন। সত্যি? হ্যাঁ, হ্যাঁ। আমি কথাকলি, ভারতনাট্যম এগুলো সব শিখেছিলাম। ওই কারণে বোধহয় মনে হয় গান গাইতে সময় ওটা অটোমেটিক্যালি চলে আসে না একটু। হ্যাঁ, তো না, আমার অ্যাকচুয়ালি তো সেটা ছেড়ে দিলেন কেন? আমার শখ ছিল নাচ শেখার, এবং আমার দিদাকে আমি যখন, আমরা কলকাতা, আমার মামা বাড়ি সব কলকাতায়, তো দিদা যখন আমরা যেতাম সবাইকে টাকা দিত যে তোরা কিনে নিস যা যা তাদের পছন্দ, তোদের পছন্দ। তো আমি গিয়ে ঘুঙরু কিনে নিয়ে আসতাম, কিনে সারাদিন ওটা পরে নাচতে থাকতাম। এটা আমার একটা ইয়ে ছিল। এবং ঢাকায় মানে বাড়িতে ফেরার পরে ওই পুরো বাড়িতে রেডিও অন করে গান বাজছে, বিভিন্ন আর্টিস্টের গান বাজছে, আমি নিচে যাচ্ছি, এই করতে, এটাই ছিল আমার কাজ। পরে দেখলাম যা কিভাবে আমি নিজেও জানি না, আমার বড় বোন দিনা লায়লা, উনি তো গান শিখতেন ক্লাসিক্যাল, তো উনি যেটা শিখতেন আমি ওই দৌড়াতে ওটা শুনতাম এবং ওটা রিটেন হয়ে যেত মেমোরিতে।
তো ওটা আবার আমি তুলে ফেলতাম নিজে নিজে। একদিন উস্তাদজি, আমাদের উস্তাদ ছিলেন উস্তাদ আব্দুল কাদের পিয়ারাং এবং উস্তাদ হাবিবুদ্দিন আহমদ। তো উনি এসছেন, আমি তখন মানে টের পাইনি যে উনি ঢুকেছেন। আমি মনের সুখে ওই যেগুলো উনি শিখিয়ে গেছেন ওগুলো গাইছি জোরে জোরে। উনি নাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে আমি ঘুরে দেখি উনি দাঁড়ানো। তারপরে উনি বললেন মাকে, বলে ওর নাচ বন্ধ করে ওকে গানে বসাও। বলে ওর এত ভালো মেমোরি, আর ওকে নাচ শিখাইনি আমি কিছু, ও শুনে শুনে ও এত কিছু তুলে ফেলেছে, এগুলো ক্লাসিক্যাল গান। তো ওর ট্যালেন্ট আছে, ওকে এই দিকেই আনো, ওখানে গেলে এটা আর হবে না। এবং এই যে এত গান রেকর্ডিংয়ের মাঝেও কিন্তু আপনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন এবং সমান তালে চালিয়ে গেছেন, কিভাবে সম্ভব হতো? খুবই কঠিন ছিল, বিকজ আমি তো তখন গানও করছি প্রফেশনালি, ছবির গান। এবং ছবির গান তখন তো লাইভ রেকর্ডিং হতো মিউজিশিয়ানস সহ। তো সন্ধ্যাবেলা হয়তো আরম্ভ হলো 6টার সময়, পরের দিন গিয়ে 6টার সময় শেষ হলো। ওই তখন বাড়িতে গিয়ে আবার হাত মুখ ধুয়ে ইউনিফর্ম পরে স্কুলে চলে যেতাম, এই ছিল রুটিন। তো আর এমনিতে একটু ফাঁকিবাজ ছিলাম, মানে পড়তে বসো মা করতেই থাকতো। তো যেটুকুই পড়েছিলাম, তো ফার্স্ট ডিভিশন পেয়ে গেছিলাম ইংলিশে, ইয়েতে ম্যাথসে, আমি ম্যাথমেটিক্সে ডিস্টিংশন পেয়েছিলাম। তো ওটার দিকে যদি মনোযোগ দিতাম হয়তো আরও বেটার করতে পারতাম, বাট ম্যানেজ হয়ে গেছে। আমার খুব বকা খেতে হয়েছে, কিন্তু যেহেতু আমি কনভেন্টে পড়তাম, সেন্ট লরেন্সেস কনভেন্টে, তো নানসগুলো খুব স্ট্রিক্ট ছিল। তো সবসময় বলতো যে যে কোনো একটা করো, হয় লেখাপড়া করো নাহলে গান করো, দুটো পারবে না। এইটা শুনে যে এমন একটা জিদ চাপলো যে কেন পারবো না, দুটোই করে দেখাবো। বাবা, সো এই জিদ, আসলে একটা জিদ থাকা দরকার, ভালো জিদ থাকা। সত্যি। তো সেই আজকে জিদের জন্য হয়তো আমরা আজকে আমাদের রুনাল লায়লা অবশ্যই আজকে এই মেসেজটা আরেকবার ক্যারি করলাম, সেটি হচ্ছে গিয়ে যে কোনো সফল কাজের জন্য কিছুটা জেদ, কিছুটা পাগলামি আসলে খুব বেশি দরকার। অবশ্যই ভালোটা। ম্যাম, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আগে রেকর্ডিং হতো, দেখা যেত সন্ধ্যা থেকে একদম সকাল পর্যন্ত। সেটি নিয়ে আমি শুনেছি যে আপনার একটা মজার গল্প রয়েছে, সেটি দর্শকদের জানাবো। আপনি নাকি একবার মাছি গিলে ফেলেছেন। এটা আসলে লাহোরে হয়েছিল, বাড়ি স্টুডিওতে একটা গান রেকর্ডিং হচ্ছিল, ফাইনাল। তখন তো অনেকগুলো টেক হতো, জি। তো বললো ফাইনাল টেক, ওকে। তো টেকটা খুব ভালো যাচ্ছিল সব দিক থেকে, মিউজিশিয়ানস, গাওয়া টাওয়া সব মিলিয়ে, মানে আমার কাছে মনে হচ্ছে এটা ফাইনাল ভালোই হবে। একদম শেষে গিয়ে কি করছি, হঠাৎ করে একটা কি জানি মাছি একটা মুখে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে চিন্তা করলাম যে এই যদি এখন কাটি তাহলে আবার প্রথম থেকে আরম্ভ করতে হবে। ওটা গিলে ফেলেই ওটা কন্টিনিউ করলাম, গান শেষ হলো, তারপরে বললাম যে এরকম একটা ঘটনা আছে। তো সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করলো, বলে যে মাছিটা এখন কোথায়? আমি ভিতরে গান করছে। তার মানে স্মৃতি তোমার জানতে হবে যে মাছি গিলে ফেলে কিংবদন্তি শিল্পী হওয়া যায়। কয়েকটা মাছি গিলে আসলে আমি আজকে থেকে মাছি গেলে শুরু আমি হা করবো। করে থাকবো, মাছি যদি ভেতরে চলে যায়। এবং আমরা কিন্তু জানি যে পাকিস্তানে তখন বলা হতো যে গোল্ডেন পিরিয়ড অফ পাকিস্তান, এখনো বলা হয়, যে সময় আপনি গান করতেন। এবং শুনেছি যে ম্যাডাম নূরজাহান কোনো ছবিতে একটি গান করলে আপনি সেখানে 5টি গান করতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি খুব লাকি ছিলাম, আর খুব ভালো ভালো প্রডিউসার্স, ডিরেক্টরস, মিউজিক ডিরেক্টরস আমি পেয়েছি তখন। এবং সত্যিকার অর্থে তখন গোল্ডেন পিরিয়ডটা ছিল ছবিরও, মিউজিকের, সব কিছুর। আর আমার মনে হয় যে বেস্ট পসিবলটা পেয়েছি, এবং ওগুলো এখনও মানুষ ওই গানগুলো শুনতে চায়। ইট ওয়াজ জাস্ট মানে অ্যামেজিং দ্যাট আই গট দ্যাট, অ্যান্ড এই গানগুলো গাওয়ার সুযোগ পেয়েছি, এবং কঠিন কঠিন গান গাইতে হয়েছে। এবং তখন এমন একটা ছিল, ফিমেল গান একটা ছবিতে 5টা গান যদি বা 6টা গান হতো, ম্যাডামের একটা গান অবশ্যই থাকতো, আর বাকিগুলো আমি গাইতাম। বাহ। আমি একটু জানতে চাই, আপনার কিন্তু হিরোইন হওয়ার যথেষ্ট সুযোগ ছিল এবং আপনি অফারও পেয়েছিলেন, রাজ কাপুরের ছবিতেও অফার পেয়েছিলেন, করলেন না কেন, বা এই লোভটা কি করে সংবরণ করলেন?
এবং আমি একটু প্রাসঙ্গিক কিছু তথ্য দিতে চাই, শুধু ভারত থেকে নয়, ভারতে শুধু রাজ কাপুর না, বিয়ার চোপড়াও বোধহয় অফার করেছিল এবং আপনি পাকিস্তান থেকেও অফার পেয়েছিলেন। আমরা প্রায় সময় ফেসবুকে দেখি যে আপনার সেই সময়কার ম্যাগাজিনের কভার কিংবা আপনি যখন ছবি তুলতেন সেরকম একটা ডিভা একটা ব্যাপার হ্যাঁ, করলেন এবং না কেন? একটা ছবিতে তো অ্যাক্টিং করেছিলেন বাংলাদেশের হ্যাঁ, শিল্পী সিনেমাতে। সেটি পরে সেটি শুনবো, আগে অনেক বলি পরে। যে সেই সময় করলেন না কেন? সেই সময় করি নেই, ভাবলাম যে দুটো জিনিস একসঙ্গে করলে কোনোটাই ভালো করতে পারবো না। তো গানটাই বেছে নিলাম যে গানটাতেই থাকি এবং ওটাতেই পুরো ফোকাসটা ওটার উপরেই থাকবে, নইলে এখানে অ্যাক্টিং করলাম, এখানে গান গাইলাম, কোনোটাই কিছু হতো না। সেই কারণে আর অ্যাক্টিং করা হলো না। তারপর আপনি অনেক বছর পরে বাংলাদেশে শিল্পী বাংলাদেশে, নামের ছবিতে অভিনয় করলেন এবং সেটি হয়তো প্রকৃতি নির্ধারণ করে লিখে রেখেছিল যে আপনি এটাতে অভিনয় করবেন, কারণ এখানে নায়ক থাকবেন আলমগীর এবং তারপরে কিছু একটা হবে। তখন কিন্তু নায়ক কে হবে জানতাম না। আচ্ছা, যখন হ্যাঁ বলেছিলাম, শুটিংয়ের সময় আমার সবসময় খুব ফর্মাল একটা আমাদের, উনি আমাকে ম্যাডাম বলতেন, আমি আলমগীর সাহেব বলতাম, এখনো বলি। উনি ম্যাডাম বলেন না, আমি এখন হয়ে গেছি, বাট আমি ওনাকে এখনো আলমগীর সাহেবই বলি। তো আমরা শুটিংয়ের ফাঁকে ফাঁকে, উনিও গান খুব পছন্দ করেন, অনেক গান মুখস্থ আছে তার, উনি গান, তো আমরা বসে বসে মেকআপ রুমে যখন গ্যাপ হতো তখন গান গাইতাম। তারপরে আস্তে আস্তে একটা মানে, বাট সেরকম মানে ইয়ে ছিল না কোন রকমের, গ্র্যাজুয়ালি ইট ডেভেলপড আফটার আ লং টাইম, বাট উই ওয়ার অলওয়েজ ভেরি ফর্মাল। ওনার অনেক ছবিতে আমি গান করেছি, ওনার ডিরেকশনে, ওনার প্রোডাকশনে, তো সবসময় একটা ফর্মাল সম্পর্ক ছিল। পরে এটা আস্তে আস্তে, তবে এটি দেখেছি যে আপনি তার জন্য লাকি এবং তিনি আপনার জন্য লাকি এবং আমাদের একদম বিশেষ দিন, বছরের একটি বিশেষ দিন 26শে মার্চ 1998 সালে আপনাদের বিয়ে হয়েছিল এবং এখন পর্যন্ত। ওইটা করা হয়েছিল দুটো কারণে। এক তো 26শে মার্চ হচ্ছে আমাদের একটা বিশেষ দিন আমাদের বাংলাদেশিদের জন্য, এবং সেকেন্ড কারণটা হচ্ছে যে উনি ভুলে না যায়, এই দিনটা হলে তো ভুলবে না। এটা কিন্তু খুবই একটা আচ্ছা, ভালো উনি চিন্তা। এখন আপনাকে কি কি সারপ্রাইজ দেয় একটু শুনি? এখন কিছুই দেয় না। আগে দিত। হ্যাঁ, আগে দিত আচ্ছা, না, দেয়। আপনার কি মনে আছে তার থেকে পাওয়া প্রথম উপহার কোনটি ছিল? শাড়ি হবে, মনে নেই এখন, আচ্ছা অনেকদিন হয়ে গেছে তো। আচ্ছা, তবে এটি ভালো লাগছে যে দুই কিংবদন্তির একই সাথে আবাস এবং একসাথেই তারা থাকেন এবং শিল্পের চর্চাই হয়তো হয় সেখানে। এবং সবচেয়ে ইয়ে হচ্ছে যে আমি এখন ওনার গান আমাকে শুনতে হয়, ওনার গান বলতে উনি গান করেন আচ্ছা, এবং আমাকে শুনতে হয়। হঠাৎ করে মাঝরাতে 2-3টের সময়, এই তুমি ওই গানটা শুনেছো, করে গাওয়া শুরু হলো। আমি বলি, প্লিজ আমাকে ঘুমোতে দাও, তোমারও কাজ আছে আমারও কাজ আছে, না না এই গানটা শোনো। ম্যাম, গান নিয়ে তো কথা বলছি, আরো বলবো অবশ্যই, তবে একটি বিষয় সবার জানার একটি ইচ্ছা, আমারও ইচ্ছা, আপনার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে। এবং শুনেছি যে 72 সালে করাচি টেলিভিশনে একটি শো হতো বাজমে বাজমে লায়লা, লায়লা। হ্যাঁ, এবং প্রত্যেক 2 সপ্তাহে বোধহয় একবার হতো এবং সেখানে আপনার গান যতটা আলোচিত হতো, পাশাপাশি আপনার ফ্যাশন স্টেটমেন্ট একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল এবং আমরা দেখি, ছোটবেলা থেকে দেখি যে এই যে আপনি এভাবে এভাবে করে আপনার আংটিগুলো যেভাবে শো করেন, যেভাবে আপনি অঙ্গভঙ্গি করেন, আপনার এক হাতে সোনার বালা থাকে আর এক হাতে ঘড়ি থাকে, তো এই স্টেটমেন্টটা আসলে কে করেছিল, আবিষ্কার করেছিল কে? এইগুলো আবিষ্কার হয় না, এগুলো হয়ে যায়, ইটস সামথিং ইনবর্ন। আর বেসিক্যালি তখন করাচি টিভিতে বা সব জায়গায় খুব স্ট্রেট ফরওয়ার্ড গান গাওয়া হতো, পারফরমেন্স একদমই হতো না। তো আমি কিছু বাইরের শিল্পীদের গান শুনেছি, টিভিতে দেখেছি, যেরকম ইরানিয়ান একজন সিঙ্গার ছিলেন গহুশ খানম, জি, ওনার কিছু গান নিয়ে এসে পাকিস্তান টেলিভিশনে দেখানো হতো এবং আমি লক্ষ্য করতাম যে উনি এত সুন্দরভাবে চুল, মেকআপ, ড্রেস, পারফরমেন্স, এত সুন্দর, গাওয়া তো অপূর্ব ছিলই। আমি বললাম এইটা তো আমাদের করা উচিত, বিকজ ইটস এ ভিজুয়াল মিডিয়াম, তাই না? টেলিভিশন বা ইভেন স্টেজে আপনার অ্যাপিয়ারেন্স মানে 100% আপনার গান তো থাকতেই হবে ভালো। তো তারপরে আই ডেভেলপ মাই ওন স্টাইল অ্যান্ড আমি বেসিক্যালি কিছু ফলো করে, মানে যে এটাই করতে হবে, বিকজ উনি তো করতেন ওয়েস্টার্ন ড্রেস পরে, আমিও পরেছি কিছু, বাট
শাড়িও পরেছি, সালোয়ার কামিজও পরেছি, জিন্সও পরেছি, টি শার্ট পরেছি, এইভাবে গান করেছি। তো এখানে 5টা করে গান থাকতো এভরি ফর্টনাইট, এবং প্রত্যেকটা গানের ডিফারেন্ট মুড হতো। ওই মুড অনুযায়ী আমি ড্রেস চেঞ্জ করতাম, হেয়ারস্টাইল, মেকআপ। তো ওটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে লোকেরা, যে এটা সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। এবং যখন আমি ইন্ডিয়াতে যাই 74-এ, তখনও এটা যখন পারফর্ম করলাম, তো সবাই বললো যে এটা প্রথমবার আমরা দেখলাম যে একজন সিঙ্গার ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং উইথ দ্য সং। সো অ্যান্ড প্রথম এখানে খুব ক্রিটিসাইজ করা হয়েছিল আমাকে, কোথায়? এইখানে বাংলাদেশ? যখন আমি প্রথম টেলিভিশনে প্রোগ্রাম করি এবং যখন টেলিকাস্ট হয়, অনেক রকমের, অনেকেই ভালো বলেছে, আবার কিছু ক্রিটিসিজম হয়েছে যে এটা কি গান শুনলাম না, নাচ দেখলাম। তো পরে দেখলাম যে না, আস্তে আস্তে সবাই এখন করছে, বিকজ এটা এই মিডিয়ামগুলোতে তো ইউ হ্যাভ টু পারফর্ম, ইউ ক্যান জাস্ট স্ট্যান্ড ইন ওয়ান প্লেস। প্লেব্যাক সিঙ্গিং ইজ ডিফারেন্ট অ্যান্ড স্টেজ অ্যান্ড টেলিভিশন একদমই অন্যরকম। জি। সো এবং সেটির কারণেই হয়তো আপনারা আরেকজন ক্রিটিক রয়েছেন যিনি খুব আপনার সমালোচনা করতেন, সেটি হচ্ছেন খুশবন্ত সিং, খুশবন্ত সিং, হ্যাঁ। ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন, সবসময় সমালোচনা করতেন আপনার। কিন্তু তারপর তিনি যখন একদিন সশরীরে এবং কানে যখন আপনার সচক্ষে যখন আপনার পারফরমেন্স দেখেছিলেন, এবং তারপরে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার মুখ থেকেই শুনতে চাই। না, অ্যাকচুয়ালি খুশবন্ত সিং হি ইজ এ ভেরি রিনাউন্ড জার্নালিস্ট, হি ওয়াজ, অ্যান্ড উনি সবার ব্যাপারেই, সব কিছু নিয়ে কিন্তু উনি খুব রিজার্ভড কমেন্টস থাকতো ওনার, আর খুব একটু হার্শও হয়ে যেত সামটাইমস। বাট ওই আমার একটা অনুষ্ঠানে উনি আসার পরে, আমার অনুষ্ঠান দেখার পরে, উনি ইলাস্ট্রেটেড উইকলিতে একটা কলাম লিখেছিলেন, একটা আর্টিকেল। ওইখানে অনেক কিছু লেখার পরে উনি লিখলেন যে ইট ওয়াজ এ ভিজুয়াল ডিলাইট টু সি হার পারফর্মিং অ্যান্ড সিঙ্গিং both at the same time. আর বললো যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো যে প্লিজ গিভ আস রুনা লায়লা অ্যান্ড টেক অল দ্য ওয়াটার্স অফ ফারাক্কা। তো দিস ওয়াজ আ ভেরি বিগ কমপ্লিমেন্ট কামিং ফ্রম হিম, বিকজ উনি সচরাচর কারোর সম্বন্ধে প্রেজ করতেন না। তো এত বড় একটা কথা যদি উনি বলে থাকেন, তাহলে তো এটা একটা বিরাট, আমার দেশের জন্য একটা বড় পাওয়া। আর আমি সবসময় দেশকে নিয়েই চিন্তা করি। তো মানে বিদেশে গেলে, যেরকম তুমি বললে একটু আগে, যে কোথাও অনুষ্ঠান করতে গেলে আই মেক সার্টেন যে এটা বলা হয় যে রুনা লায়লা ফ্রম বাংলাদেশ অর অফ বাংলাদেশ, দিস হ্যাজ টু বি অ্যানাউন্সড। তো এই কিছু দিন আগে, কয়েক বছর আগে, যে একটা ইয়ে করলাম, রিয়ালিটি শোতে জাজ করতে গেলাম, ইন্ডিয়ান একটা রিয়ালিটি শো ছিল সুরক্ষেত্র, ওটাতে আমি, আশাজি আর আবদা পারভিন, 3 জন আমরা জাজেস ছিলাম। সো বেসিক্যালি একজন ইন্ডিয়ার, একজন পাকিস্তানের, তো আমাকে নিউট্রাল জাজ হিসাবে বাংলাদেশ থেকে রেখেছিলেন, ওইভাবেই অ্যানাউন্স করা হয়েছিল। আচ্ছা। তো আমি দুজনকে একটু সামলে রাখছিলাম। তো দ্যাট ওয়াজ সামথিং ভেরি ইউনিক অ্যান্ড খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছিল। তো ওইসব জায়গায় কাজ করতে গেলে একটা অন্যরকম একটা আনন্দ, একটা নিজের সম্মান তো আছেই, কিন্তু যে দেশের যে সম্মানটা ওরা দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় মনে হয়। অবশ্যই। এবং বাংলাদেশকে অনেকেই চেনে রুনা লায়লার মাধ্যমে। এবং সেটা একটা ব্যাপার, হ্যাঁ। দেখো যে ম্যামের যে একটি বিখ্যাত গান হ্যাঁ, দামাদাম মাসকালামটা নিয়ে আমি এখনই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। অনেকেই আসলে গান করে, তাই না? হ্যাঁ, অনেকেই কিন্তু গানটা গেয়েছে, কিন্তু আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এটা আসলে অরিজিনালি কার গান, এটা বা কোত্থেকে এটা এসেছে? একটা ট্রেডিশনাল গান। এটা ওই শাহবাজ কালান্দার বলে একজন অনেক নামকরা পীর ছিলেন পাকিস্তানে, সিন্ধের। তো ওনার উর্সে এটা গাওয়া হতো। এটা কে লিখেছে, কে সুর করেছে, অতটা কেউই জানে না, কিন্তু সম্ভবত সবাই গেয়েছে এটা, এই গানটা ওদের নিজস্ব ভার্সনে। সো এটা আমি এখানে আসার পরে আমি গাওয়া শুরু করলাম, তারপরে ইন্ডিয়াতে গিয়ে যখন গাইলাম, এটা এত অ্যাপ্রিসিয়েটেড হলো।
যে এটা এখন মানে সবাই এখন এটা গায়। এখন যেই গাক কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সবাই জানে যে এটা এটা রুনা লালার রুনা লালার গান, কারণ আপনার গানটি বেশি আমার আলোচিত একটা নামই দিয়ে দিয়েছে যে দামাদাম গার্ল। Girl। দমাদম গার্ল। একটা মজার ইনসিডেন্ট বলি, দুটো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমি সাদের লাউ গানটা আমার খুব পপুলার হয়েছিল, জি। তো ওটা আবার রেকর্ড করেছিলাম ইয়েতে, কলকাতায় ইএমআইতে। তো রেকর্ড হয়ে ওটা রিলিজ হয়ে গেল, তারপর আমি ঢাকায় চলে এসেছি, মাস 2-3 পরে গিয়েছি। তো ততক্ষণে অনেক সেল হয়ে গেছে, অনেক পপুলার হয়ে গেছে গানটা। এয়ারপোর্টে আমার পাসপোর্টটা দিলাম ইমিগ্রেশন অফিসারকে, তো উনি তো যথারীতি আমার দিকে তাকাচ্ছেন না, পাসপোর্টের পাতাটা উল্টোচ্ছেন না। তো হঠাৎ করে নামটা দেখলো, দেখে আমার দিকে তাকালো, আবার ছবিটা দেখে আবার তাকালো, তাকিয়ে বলল, আপনি কি সেই সাদের লাউ দিদি? আমি বললাম যে না, আমি গেয়েছি, আমি নই। আরেকটা হচ্ছে যে আমি দিল্লিতে একটা অনুষ্ঠান করতে গেলাম, তো ফেরত আসছি ঢাকায়, ইমিগ্রেশনে পাসপোর্ট দিয়েছি, তো দেখে রুনা লায়লা সিঙ্গার, জি, বলে যে আপনি তো, ও তো উর্দুতে বলেছে, আমি বাংলাতে বলছি, যে আপনি তো ইন্ডিয়ান ইয়ে সিঙ্গার না? সে না, আমি তো বাংলাদেশি সিঙ্গার। বলে না, আমাদের এখানে একটা রুনা লায়লা আছে ইন্ডিয়াতে, বয়স্ক একজন ভদ্রলোক। আমি বলছি নেই ভাইয়া, আমি সেই সিঙ্গার নেই, দামাদাম মাস কালান্দার গিয়েছে যে ওই সিঙ্গার আমাদের ইন্ডিয়ান সিঙ্গার। তর্ক করছে আমার সাথে। আমি বলছি যে না ভাইয়া, আমি ওই গানটা আমিই গেয়েছি, আমিই সেই রুনা লায়লা, ইন্ডিয়াতে কোনো রুনা লায়লা নেই, আমি বাংলাদেশি সিঙ্গার রুনা লায়লা। সে আমার পাসপোর্ট রেখে দিয়ে বলে না, হতেই পারে না। আমি বলছি ভাই, আমার ফ্লাইট মিস হয়ে যাবে, আমাকে প্লিজ ছাড়ো। বলে না, এটা কী করে হতে পারে, ইন্ডিয়ান রুনা লায়লা সিঙ্গার তুমি ক্লেম করছো, তুমি, এটা তো হতেই পারে না, ও তো ইন্ডিয়ান সিঙ্গার। এখন কি করে তাকে বোঝাবো? তো অনেকক্ষণ আমি বলছি ভাই প্লিজ আমাকে এক্সকিউজ করো, আই নিড টু ক্যাচ মাই ফ্লাইট, আমাকে ছেড়ে দাও। তারপর বলছে, খুব বিরক্ত হয়ে গেল লোকটা, বলে তাহলে আপনি বোধহয় ন্যাশনালিটি চেঞ্জ করে বাংলাদেশি হয়েছে। অমিতাভ বচ্চনের ছবিতেও আপনার গান রয়েছে, কালকেও দেখছিলাম গানটি, অমিতাভ বচ্চন আছেন। এবং আমরা যখন যাদের সিনেমা আমরা দেখি, ফিল্ম স্টাররা, সেটি হতে পারে আমির খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, কিংবা আরও বড় বড় যারা আছেন, ঋষি কাপুর কিংবা টাবু, হ্যাঁ, সবাই আপনার প্রশংসায় কখনো টুইট করেন, কখনো বার্থডে উইশ জানান, এবং আপনি সেখানে প্লেব্যাকও করেছেন নিয়মিতভাবে। একটি ঘটনা আমি জানতে চাই যে মোহাম্মদ রফির সাথে আপনি গান করেছিলেন জানে বাহার ছবিতে, এবং মার গায়ের এরকম মার একটি- গায়েরে। জি, এবং মোহাম্মদ রফি নাকি আপনাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। মানে এটা এখন বলতে গেলে না আমি হয়তো কেঁদেই ফেলবো, বিকজ ইট ওয়াজ সাচ আ টাচিং মোমেন্ট। আমি ওনার সাথে, ফার্স্ট অফ অল ওনার সাথে গান হবে এটা তো একটা স্বপ্নের মতন ছিল, ছোটোবেলার থেকে ওনাদের গান শুনে শুনে আসছি। তো বাপ্পি লাহিড়ীর একটা মিউজিক ছবির গান ছিল, আমাকে বললো রাফি সাহেবের সাথে, ওকে, ভয়েই ছিলাম যে ওনার সাথে, ভয়ও পাচ্ছি আবার আনন্দ বোধ করছিলাম যে অত বড় একটা আর্টিস্টের সাথে ফাইনালি একটা গান গাইবো। এনিওয়ে আমি স্টুডিওতে টাইমলি পৌঁছেছি, কিন্তু উনি আগে চলে এসছেন, এবং আমি বুথে ঢুকে, সিঙ্গার্স বুথে দেখি উনি বসা এবং বাপ্পি লাহিড়ীর সাথে রিহার্সাল করছে। আমি তো বলছি আল্লাহ, উনি আগে চলে এসছে, আমি তাড়াহুড়া করে ঢুকে আমি সালাম টালাম, দেখি উনি দাঁড়িয়ে গেছেন, মানে আমার এখন কেঁদে ফেলার অবস্থা। দাঁড়িয়ে গিয়ে বলছেন সালাম, আমি সালাম দিয়েছি, উনি ওয়ালাইকুম সালাম বলে बैठिए। আমি বলছি আপ প্লিজ बैठ जाइए, আপনি বসুন আগে। বলে না না, আপনি বসুন। তো আমি বললাম যে আমার এটা তো বিরাট একটা মানে ইজ্জতের কথা, এত বড় একটা সম্মান যে আপনার সাথে আমি গান করতে পারছি, এটা স্বপ্নের মতন ছিল। তখন উনি বললেন যে না, আমার জন্য এটা অনেক ইজ্জতের ব্যাপার, অনেক সম্মানের ব্যাপার যে আপনার সাথে আমি গান করছি। আমার তখন এখনো মনে হচ্ছে কেঁদে ফেলি, মানে ইটস সাচ আ বিগ, কি বলবো, আমরা দেখতে পাচ্ছি আপনার সেই অশ্রুসিক্ত চোখ, এবং সেখানে আছে সম্মান এবং সেখানে আছে শ্রদ্ধা। সেতু বলো। আমি বলছিলাম যে আপনি এখনো ভীষণ গ্ল্যামারাস, এবং যখন আপনি শুরু করেছিলেন তখনও এখনো ভীষণ, মানে কি, আমি তো ইয়াং। Yes. Of course. হ্যাঁ, আজকে আমরা 16তম জন্মবার্ষিকী একদম পালন পালন করছি। বাউ কি তাও। মা বলে আরো কম। ম্যাম, আপনি কান্নার কথা বলছিলেন, আপনি কিন্তু আরেকবার কেঁদেছিলেন, এবং আপনি আপনার জন্য আরেকজন দাঁড়িয়ে গিয়েছিল, নাম বলবো তার, তিনি হচ্ছেন আপনার ক্রাশ
শশী কাপুর। ওয়াও। সেটি মতো- আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম যে আপনি অ্যাওয়ার্ড নিয়ে ওনাকে পাস করে যাচ্ছিলেন, উনি আপনার হাত ধরে পাশে বসিয়েছিলেন। সেটি বোধ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ফিল্মফেয়ার ছিল। অ্যাওয়ার্ড ছিল, আচ্ছা। হ্যাঁ। অ্যাকচুয়ালি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আমাকে ইনভাইট করেছিল মেল সিঙ্গার অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। সো আমার পারফরমেন্সও ছিল, পারফরমেন্স হয়ে গেল, তারপর অ্যাওয়ার্ডগুলো দিচ্ছিল। তো কিশোর কুমার দা পেয়েছিলেন ওইবারে বেস্ট মেল সিঙ্গার। তো আমি উঠেছি, তো উনি ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন। তো অশোক কুমার দাদা উনি অ্যাওয়ার্ডটা ওনার তরফ থেকে নিলেন। তো আমি অ্যাওয়ার্ডটা দিয়ে আমি নেমে আসছি স্টেজ থেকে। অ্যাওয়ার্ডিজরা সব স্টেজে বসা অলরেডি, শশী কাপুর আরও অনেকেই ওখানে। তো আমি তো খালি শশী কাপুরকে দেখছি আর উফ, বুক থাকতে হ্যাঁ। বুকে আমার আগুন জ্বলে। তারপরে তো নেমে আসছি, হঠাৎ করে পেছন থেকে কে জানি হাতটা ধরে টান দিল, আর পুরো অডিয়েন্স দেখি তালি বাজাচ্ছে। আমি কি হলো, হঠাৎ করে কে হাত ধরলো, ঘুরে দেখি শশী কাপুর। আমি তো ওখানে মানে ফেন্ট হয়ে যাওয়ার অবস্থা আমার। যে স্বপ্নের মানুষ সেখানে আমার হাত ধরে বলে আপ हमारे साथ बैठिए। আমি তো অ্যাওয়ার্ডই না, আমি নিচে নেই চেয়ার আনালো, ওনার পাশে বসালো। আমি তো মানে কি বলবো, কথাও বলতে পারছিলাম না। এখন আমার মেয়েকে দেখি, তানিকে, ও এরকম কারোর সাথে দেখা হলে তো সেই সময় আপনার মনে সেই গান বেজেছিল কিনা, ও মেরে বাবু চল চবিলা কি নাচুঙ্গি, না তো নাচুঙ্গি, এত নাচুঙ্গি, সেই গান এসেছিল কিনা আমরা জানি না। তবে সে সময় আরো অনেকে ছিল, অমিতাভ বচ্চন ছিলেন এবং সবাই দর্শক সারিতে ছিলেন, সবাই দেখেছেন। এবং সেই সময় আপনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 70s এর দশকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আপনি পারফর্মও করেছিলেন। আপনার বড় বোনকে নিয়ে কথা বলি আমরা, আপনার সব ইন্টারভিউতে এই দিনা লায়লা নামটি আপনি বিশেষভাবে স্মরণ করেন এবং খুব সম্ভবত 1976 সালের 27 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং সেটি ক্যান্সারে। শোককে শক্তি হিসেবে নেয়ার কিন্তু আসলে সাহস সবার থাকে না, কিন্তু আপনাকে দেখেছি যে বোনের মৃত্যুর পর আপনি ক্যান্সার বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়ে আপনি শিশু হাসপাতালে ক্যান্সার ওয়ার্ডের জন্য অনুদান করেছিলেন। এটা অ্যাকচুয়ালি আমার বাবার একটা ইচ্ছে ছিল, বললো। আর আমার তো সবসময় আমি মানে কাজ করতে চাইতাম, কারো যদি উপকার কোনোভাবে কিছু করা যায় চেষ্টা করতাম করার। তো দিনাপা চলে যাওয়ার পরে আব্বা বললেন যে একটা কিছু করো যেন ওর নামটা বেঁচে থাকে। কি করা যায়, বলে একটা শো করো, চ্যারিটি শো, যা টাকা উঠবে ওটা ডোনেট করে দাও বাচ্চাদের জন্য। বাচ্চাদের একটা হসপিটাল আছে, শিশু হসপিটাল। সো সেখানে ওই 3 দিন চিটাগাংয়ে, 3 দিন ঢাকায় করে, ওই তখনকার সময় 6 লাখ টাকার মতন তোলা হয়েছিল। ও পুরোটাই দেওয়া হলো এবং কেউ কোনো পারিশ্রমিক, মিউজিশিয়ান টিউজিশিয়ান কেউ কোনো পারিশ্রমিক নেয়নি এবং টাকাটা ডোনেট করা হলো। একটা উইং করা আছে এবং ওই উইংটা, ওয়ার্ডটা এখনও ওনার নামেই আছে, ইন মেমোরি অফ দিনা লায়লা শিশু হসপিটালে। কাশ্মীরে আপনি একটি হসপিটালের জন্য এরকম গান করেছিলেন বিনা পারিশ্রমিকে। হ্যাঁ, এরকম অনেক করেছি। আমি চেষ্টা করি যখন কোনো একটা ভালো কজ থাকে আমার কাছে আসে। অসংখ্য অনুষ্ঠান করেছি বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, বিদেশে। সেটা তো আপনি করেছেন, তবে যেহেতু আপনি এগুলো বলতে চান না, মানে এক হাতে দেন এবং আরেক হাতে হয়তো ইয়ে করেন, তবে দর্শকদের একটু আমি জানাতে চাই যে 77-78 সালের কথা যেটি সিথি বলছিল এবং সেটি কাশ্মীরে, তখন বোধহয় শেখ আব্দুল্লাহ ছিলেন, শেখ আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ছিলেন এবং উনি বলেছিলেন যে ভারতের অনেক শিল্পী যারা রাজি হননি ওখানে বিনা পারিশ্রমিকে গান করতে, বা তাদের পারিশ্রমিকে তারা এফোর্ড করতে পারেননি বলে গান করেননি। এবং খুব সম্ভবত এখনো কলকাতায় যারা কাশ্মীরি শাল বিক্রি করেন তারা আপনার জন্য দোয়া করেন। হ্যাঁ, না ওটা আসলে উনি আমাকে একটা হাতে লিখে একটা চিঠি পাঠিয়েছিলেন। কি চিঠি? যে চিঠিতে লিখেছিলেন যে এরকম আমি একটা, এখানে কাশ্মীরে কোনো ভালো হসপিটাল নেই, কেউ বেশি অসুস্থ হলে ওদের দিল্লি বা চণ্ডীগড়ে যেতে হয়, সবাই অ্যাফোর্ড করতে পারে না, গরিব মানুষরা পারেই না। তো আমি একটা হসপিটাল করতে চাচ্ছি, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। আর আমি অনেক এখানকার আর্টিস্টদেরকে অ্যাপ্রোচ করেছি, কেউ বিনা পয়সায় গাইতে রাজি হয় না। তো আপনি যদি রাজি হন আমি আপনাকে পারিশ্রমিক দিতে রাজি আছি, হ্যাঁ, বাট আপনি আসুন। আমি বললাম যে আপনি নিজে আমাকে রিকোয়েস্ট করেছেন চিঠি লিখে, পার্সোনাল চিঠি দিয়ে,
আর এটা এত বড় একটা কাজ, এটা তো পারিশ্রমিক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো উনি খুব খুশি হয়ে পরে বললেন যে আমি আপনার পুরো ফ্যামিলিকে, মানে বাবা মা ভাই সবাইকে ইনভাইট করছি অ্যাজ মাই স্পেশাল গেস্ট, চিফ মিনিস্টারের গেস্ট হয়ে আপনি আমার অফিসিয়াল রেসিডেন্সে আপনারা থাকবেন, আমার অফিসিয়াল গাড়ি আপনাদের জন্য থাকবে, ফ্ল্যাট কার 24 আওয়ার্স। মানে কি যে করেছে ভদ্রলোক। তারপরে যখন অনুষ্ঠানটা আরম্ভ হলো তখন যে ভাষায় উনি বললেন আমার সম্বন্ধে, মানে আমি তো কাঁদছিলামই, আমার মনে অডিয়েন্সের লোকেরাও কাঁদছিল সবাই, যে আমাদের নিজের দেশের কেউ আর্টিস্ট এসে করেনি, উনি বাংলাদেশ থেকে এসে কাজটা করে গেছেন। এবং এখন আমি অনেক সময় যে বললে কলকাতায় গেলে যে শল বিক্রি করে এরকম কাশ্মীরি ছেলেগুলো, তো এসেই বলে যে দিদি आपसे क्या पैसा लेना, आपने इतना बड़ा काम किया है, बोले कश्मीर का कितना फ़ायदा हुआ लोगों का, বলে আপনার কাছ থেকে কী টাকা নেব। তাও আছে না, তোমরা এটা করে তো তোমাদের এই সংসার চলছে। তো আমি ওদের থেকে শল কিনতাম আবার। এবং আমি শুনেছি যে ওই কনসার্টে নাকি অ্যারাউন্ড 1400-এর মতো সিকিউরিটি ছিল। সিকিউরিটি ছিল, আর্মড পুলিশ এবং মাউন্টেড পুলিশ ছিল। পুরো দুটো অনুষ্ঠান হয়েছিল, একটা হলে আরেকটা হয়েছিল স্টেডিয়ামে। সো স্টেডিয়াম যেহেতু খোলা, সো পুরো স্টেজ ঘিরে চারিদিকে একেবারে কর্ডন অফ করে যেন কেউ আসতে না পারে এদিকে। ম্যাম, এত আগের ঘটনা তারপরে এখনো কিন্তু আপনাকে তারা স্মরণ করে এবং সেখানে আপনার নামও লিপিবদ্ধ আছে। সেরকম আরো বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যেখানে আপনি আপনার পদধূলি দিয়েছেন কিংবা আপনার ফুটস্টেপ আছে, সেখানে সব জায়গায় কিন্তু আপনাকে স্মরণ করে রাখা হয়েছে। 77 সালে আপনি যখন প্রথম উপমহাদেশের বাইরে, আপনি খুব সম্ভবত কেনেডি সেন্টারে আপনার কনসার্ট হয়েছিল এবং সেখানে এখনো আপনার পোস্টার রয়েছে। সেই ঘটনাটা একটু শুনি। সেটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে ওয়াশিংটনে যে এমবাসি ছিল, ওখানে সাবের রাজা করিম সাহেব ছিলেন, মানে আমাদেরও খুব ক্লোজ ছিলেন। তো উনি বললেন যে কখনো তো আমেরিকাতে কনসার্ট হয়নি, সো একজন সেনেটরের সাথে, ম্যাকগাভার্ন সেনেটর, ওনার সাথে মিলে এই অনুষ্ঠানটা ওনারা ইয়ে করলেন। আরও অনেক শোজ করলাম, বাট ফার্স্টটা ছিল ওয়াশিংটনে কেনেডি সেন্টার। কেনেডি সেন্টার তখন কোনো এশিয়ান আর্টিস্ট পারফর্ম করেনি, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু পারফর্ম। এবং ওই তখন যে অনুষ্ঠানটা করলাম তখন কার্টার ছিলেন প্রেসিডেন্ট, তো ওনার আসার কথা ছিল কিন্তু উনি শেষ মুহূর্তে আসতে পারেননি। কিন্তু ওনার ছেলে এবং ছেলের বউ চিপ কার্টার আর তার ওয়াইফ এসেছিলেন, আর ওনার এফবিআই আর সব লোকজন তো ঘিরেছিলেন ওনাকে প্রেসিডেন্সিয়াল বক্সে বসা। আর যখন লাস্টে দামাদাম মাস্কালান্দার গাচ্ছিলেন তখন সব অডিয়েন্স উঠে নাচা শুরু করলো, ওনারা তো উপরে বক্সে বসা, ওরা না ভয় পেয়ে গেছে না জানি কি হচ্ছে। হ্যাঁ, সব ঘিরে ফেললো একদম, যে কি জানি এত গন্ডগোল হয়ে যাচ্ছে না কি হচ্ছে। তো আমাদের অ্যাম্বাসেডর বলছে যে ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ওকে, দে জাস্ট এনজয়িং ইট। তারপরে তো অনুষ্ঠান শেষ হয়েছে, চিপ কার্টার ওনার ওয়াইফ স্টেজে এসে এত বড় একটা ফুলের ইয়ে বুকে আমাকে দিলেন। আমাকে একটা কথা আমার এখনো মনে পড়ে, যে বলল চিপ কার্টার যে ইয়োর ভয়েস ইজ সো ক্রিস্টাল ক্লিয়ার, ইটস লাইক চার্চ বেলস রিংিং। আনইউজুয়াল একটা ইয়ে। সো এটা, আর পরের দিন আবার ওয়াশিংটন পোস্ট, যেটা খুবই একটা প্রেস্টিজিয়াস নিউজ পেপার, সেখানে লিখেছে দ্য নাইটিঙ্গেল অফ বাংলাদেশ রুনা লায়লা করে পুরো একটা ইয়ে দিয়েছে। আরেকটি পত্রিকায় কিন্তু যখন লতাজি আপনার সাথে, আপনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু লতাজি যখন শুনলেন যে আপনি এসেছেন তখন আপনার জন্য ফুল নিয়ে এসেছিলেন এবং পরের দিন পত্রিকাও কিছু একটা লেখা হয়েছিল। না, অ্যাকচুয়ালি আমার ওটা ফার্স্ট পারফরমেন্স ছিল বম্বেতে 74-এ। আইসিসিআর মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, ওরা ইনভাইট করেছিল। তো আমাকে ওরা আগে জিজ্ঞেস করেছিল যে আপনি যখন পারফরমেন্স করবেন এখানে কারোর সাথে দেখা করতে চান বা এরকম কোনো ইচ্ছে থাকতে পারে। তা আমি বললাম একজনই, লতাজি যদি, বলে উনি তো নর্মালি আসেন না এসব কোনো অনুষ্ঠানে, খুব একটা যান না, তবু আমরা কথা বলে দেখবো। তো আমি ভাবলাম যে এটা হবে না। ব্যাক স্টেজ আমি অনুষ্ঠানের দিনে রিহার্সাল করছিলাম, তবে হঠাৎ করে দেখছি যে দূরের থেকে স্টেজ ডোর হয় না ব্যাক স্টেজে, ওইখান দিয়ে একজন আসছে, ওর সাথে আরও 2-3 জন মহিলা, সাদা শাড়ি পরা একজন, হাতে লাল গোলাপ একটা বুকিয়ে নিয়ে।
আমি দূরের থেকে দেখছি যে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। স্বপ্ন। তারপর হ্যাঁ, কাছে আসার পরে দেখি যে লতাজি, আমি তো দৌড়ে গিয়ে সাথে সাথে ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করেছি, উনিও আমাকে, আর প্রেসের লোক কোত্থেকে চলে এসছে সাথে সাথে, ওই সালাম করছি যে উনি আবার মাথায় হাত দিয়ে রেখেছেন। ওই ছবিটা তোলা হলো, পরের দিন ওই সমস্ত পেপারে ফ্রন্ট পেজে দেওয়া হলো যে ওয়ান নাইটিঙ্গেল মিটস অ্যানাদার। বাহ 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 বাহ। এটি আমাদের জন্য অনেক গর্বের, অনেক গর্বের। কারণ তারা শুধু তাদের দেশকেই বড় করেননি, আমাদেরকেও বড় করেছে। এবং যদি অনেকেই হয়তো এই যে যেটি বলছিলেন কিছুক্ষণ আগে, তারা বিশ্বাস করে আপনি তাদেরই। আচ্ছা, আপনি এ পর্যন্ত কতগুলো দেশে গিয়েছেন গান করতে? এর থেকে স্মৃতি বলো, কতগুলো দেশে আপনি যান? জানি। জান নেই, হ্যাঁ মোটামুটি সবগুলোই যাওয়া হয়েছে। তারপরও থাকে না যে কোনো বিশেষ দেশে মানে অনেকবার যাওয়া হয়েছে এবং সবচেয়ে ভালো অভিজ্ঞতা ছিল? সবচেয়ে ভালো বলতে আমার ইংল্যান্ডটাই, লন্ডনটাই সবচেয়ে ভালো লাগে, টু বি অনেস্ট। আর আরও বেশি ভালো লাগে বিকজ আমার মেয়ে নাতিরা, মেয়ে জামাইরা ওখানে আছে। বাট পারফরমেন্স ওয়াইজ ওখানে আলবার্ট হলে পারফর্ম করেছি, ওয়েম্বলি এরিনাতে, ওয়েম্বলি সেন্টারে। সো মানে ইয়েতে নিউ ইয়র্কে করেছি, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন্সে, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস প্লেসেস। ম্যাম, অপেরা হাউসেও তো আপনি গান- সিডনিতে, হ্যাঁ। জি। বাহ, অনেক অভিজ্ঞতা, অনেক গান আপনার। যতদূর শুনেছি যে 10,000-এর মতো গান রয়েছে। তো এখন কি আপনি আপনার গান শোনেন? অনেস্টলি অন্যদের গান শুনি বেশি, ইভেন এখন যারা গান করছে তাদেরও গান শুনি, এবং তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। বাবা, ওদেরও অনেক, সবারই একটা একটা গুণ থাকে, কিন্তু এটা যদি খুব কেয়ারফুলি শোনা যায় বা দেখা যায় তাহলে বুঝতে পারে। এবং আমি এগুলো নোটিস করি, শুনি, ভাল লাগে আমার। অনেক সময় অনেকে বলে আরে এগুলো কেন দেখছো, হ্যাঁ বলছি না না দেখি, ভালোই লাগে আমার যে আজকালকার ছেলে মেয়েরা গান করছে, দে ট্রাইং, দে নিড আ প্ল্যাটফর্ম। আমি যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে একটু এগিয়ে দেওয়ার। কিছু এই প্রজন্মের শিল্পীদেরকে নিয়ে আমি আমার কম্পোজিশনে গান গাইয়েছি, লুইপা গেয়েছে, তারপরে হৈমন্তী গেয়েছে, আখি তো আগের মানে সিঙ্গারও, মেয়েও আপনার সুর করা গান গেয়ে তো তিনি আমার সুর জাতীয় করা গান পুরস্কার গিয়ে পেয়েছেন। সে ইয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, এবং যে and she গানটার জন্য deserved আপনিও it. পেয়েছেন। আমিও পেয়েছি। বাট ওটার পিছনে অনেক অনেক কাহিনী, যে ও যখন ওই গানটা আমি প্রথমে ও আমাকে বলেছে আন্টি আপনি এত গান করেছেন, আপনার জীবনে এত রকমের গান করেছেন, আপনি একটা গান সুর করে দেন আমার জন্যে। আমি বলছি ঠিক আছে। এমনি বসে বসে একদিন কি চিন্তা করে তো হঠাৎ করে সুরটা মাথায় এলো, মুখটা তো ওটা আমি এমনি হু হু করে রেকর্ড করলাম ফোনেই। তো তখন আলমগীর সাহেব ছবিটা বানাচ্ছিল, একটি সিনেমার গল্প। তো উনি বাড়িতে যখন ফিরলেন আমি বললাম এই যে শোনো আমি একটা গান করেছি, মুখটা শোনো। তো শুনে হ্যাঁ তো চলে গেল। আরে কি ভাই, কোনো ভালো মন্দ কিছুই বললো না, খুব মন খারাপ হলো। চলো, তারপরে দুদিন পরে এসে বলছো ওই যে তুমি একটা সুর করেছো, মুখটা ওটা অন্তরা করেছো। আমি সে কি অন্তরা করবো, তুমি তো কোনো রিয়াকশনই দিলে না। আমি তোমাকে শোনালাম এত খুশি হয়ে যে তুমি বাহবা করে উঠবে, কিছুই বললে না, হুম করে চলে গেলে। বলি না না আসলে আমি চিন্তা করছি যে আমার কোনো সিকোয়েন্সে এটা লাগানো যায় কি না, তুমি অন্তরটা করো। তো অন্তরটা করলাম, সাথে সাথেই হয়ে গেল। করার পরে তো বলে এই গান তাহলে তোমাকেই গাইতে হবে। আমি গাইবো না, আমি আখিকে গাওয়াবো। বলে না না ওটা তো ক্লাসিক্যাল স্টাইলে, ওর তো জনার অন্যরকম। আমি বললাম ওকে দিয়ে আমি গাওয়াবো, দেখো। তারপরে আখিকে ফোন করলাম, তোমার গান রেডি আছে। বলে তাই আন্টি? হ্যাঁ। আমি বলছি হ্যাঁ শোনো। বলে অসম্ভব, এটা আমি পারবো না আন্টি, এটা আপনি করেন। আমি বলছি না তোমাকেই গাইতে হবে। এবং ও বাড়িতে এলো, এসে আমরা এই কয়টা জিনিস তুমি ইয়ে করো অ্যান্ড প্র্যাকটিস। গানটা রেকর্ডিং হয়েছিল কলকাতায়। তো তার আগে আমি বম্বেতে গিয়েছিলাম আমার একটা ওই 26শে মার্চের একটা অনুষ্ঠানে। আমাদের তখন যে হাই কমিশনার ছিল সামিনা নাজ, তো উনি আমাকে ইনভাইট করলেন যে আপনি আসেন আমাদের জাস্ট অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করবেন, কোনো গান টান নয়, জাস্ট একটু দুটো কথা বলবেন, আপনি থাকলে একটা ইয়ে হবে। আমি অবশ্যই আসবো। তো উনি সব অ্যারেঞ্জ করলেন। আমরা তো আমি বললাম আমি আখিকে নিয়ে আসবো, বলে অসুবিধা নেই।
তো আখি গেল আমার সঙ্গে ওই আমরা 3 দিন ওখানে ছিলাম। রোজ রাতে ওই সুইটে একটা বারান্দা ছিল, একদম ওভারলুকিং গেটওয়ে অফ ইন্ডিয়া। আমি বললাম চলো বসো, 12টা 1টার সময় বসতাম, প্র্যাকটিস করো, এখন গানটা গাও। গাইতে গাইতে আর কানতো, আমাকে দিয়ে হবে না। আমি বলছি, হবেই, জিদ করো যে হবেই, করতেই হবে, নাথিং ইজ ইম্পসিবল। কানতো বলে, না আন্টি হবে না, আমাকে দিয়ে এটা আপনিই করেন। আমি বলছি, না তুমিই গাইবে এটা। আমিও একটা জিদ ধরলাম যে তোমাকেই গাইতে হবে এবং তুমি পারবে। না আমি পারবো না। আমি বলছি, মন শক্ত করো, পারবে। এই করতে 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 কলকাতায় পৌঁছালাম। খুব টেনশনে, ঘুমায় না, খায় না, কি অবস্থা। তারপর মাইকে দাঁড়ালো, প্রথম নার্ভাস ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা ওকে গাইতে দাও। গাইতে গাইতে একটু ওয়ার্ম আপ হয়েছে। আমাকে বললো, আন্টি আপনাকে যদি দেখি আর আমি গাইতে পারবো না, আর সাইডে হয়ে বসেন। তা আমি স্পিকারের পেছনে লুকিয়ে বসলাম, শুনছি ও গাচ্ছে। তো খুবই ভালো গাইলো। ও নিজেই গেয়ে বলে যে, গেয়ে যখন রেকর্ডিং শেষ করে আমাদের রেকর্ড মেশিন রুমে এসছে, আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। বলে, আন্টি আমি এই গান গাইতে পারবো, আমি মানে ভাবতেই পারিনি। বলছি যে চেষ্টা করলে কি না পারা যায়, তুমি চেষ্টা করেছো, এটার পিছিয়ে লেগে থেকে করেছো এবং ইউ ডান ইট। খুব খুশি। দেখো তোমার ইয়ের থেকে বেরিয়ে তুমি একটা গান করেছো এবং ক্লাসিক্যাল বেসড। এত কিছু পেয়েছেন জীবনে, এত ভক্ত আপনার, কখনো কি কোনো অহংবোধ হয় ভেতরে? একদমই না। আর বাড়িতে তো আমাকে সবাই ওই যেটা বলে ঘর কি মুরগি ডাল বরাবর, পাত্তাই দেয় না কেউ। তো হ্যাঁ, না কখনোই আমি ফিল করি নাই যে আমি কেউ একজন স্টার। এখনো কেউ হঠাৎ করে চিনলো, খুব ফিল করে যে চিনলো আমাকে, খুব ভালো লাগে। ওই জিনিসটা কখনো আসেনি মাথায়, আর আসবেও না আশা করি। আর বিকজ বেসিক্যালি আমি খুব একটু সিম্পল টাইপের। আমি বাড়িতেও থাকি খুব সিম্পলি। আমার আব্বা বলতেন মাঝে মাঝে ঠাট্টা করে যে, বাড়িতে তোমাকে কেউ দেখলে বলবে না যে এটা সেই রুনা লায়লা। হ্যাঁ, সো না, অহংকার আসলে এমনিও থাকা উচিত না কারোরই। আমি দেখেছি বড় বড় আর্টিস্টদেরকে, ওরা কত কত অমায়িক এবং কত মানে সুন্দরভাবে কথা বলে, কত সম্মান দিয়ে। এই যেমন লতাজির সাথে আমার ডেইলি ওনার সাথে মেসেজ হয়, ফোনে কথা হয়, আশাজির সাথে ডেইলি। যেই রেসপেক্ট ওরা দেয়, কখনো ওনারা নাম ধরেও আমাকে ডাকে না, রুনাজি রুনাজি। আমি বলি যে আমি আশাজির সাথেও সুরক্ষেত্রতে আমরা জাজ করলাম একসাথে। তো আমি যখনই দেখতাম ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে যেতাম, বলি নেই নেই নেই, আপনি আমাকে সালাম করবেন না, আপনি ছাড়া বলে না। আবার আমি বলছি, কেন করবো না? বলে না, আপনি আমার এখন ফ্রেন্ড, আপনি আমার এখন কো জাজ, আপনি আমার খুব কাছের মানুষ, তো এইটা করবেন না। আমি বলছি, যত যাই হই, আমি আপনার মেয়ে হই, আপনার ফ্রেন্ড হই, আপনার যাই হোক, কিন্তু আপনি আশাজি, আমি আপনার পায়ে সালাম করবই। সো এই জিনিসটা তো মেনটেন করা উচিত। তো ওদের দেখেছি যে ওদের কি ব্যবহার আর কিভাবে, রফি সাহেব বলো বা আশাজি, লতাজি, যত বড় বড় আর্টিস্টদের সাথে মেশার সুযোগ, কিশোর কুমারের সাথে কিশোর কুমার, হ্যাঁ, দেখা সবাই মানে এত অমায়িক, এত নম্র, ভদ্র। আপনার স্কুলিংটা সেরকম ছিল বলেই হয়তো আপনি সেটি আসলে হ্যাঁ, বাড়ির পরিবেশটা তো একেবারেই কাউন্ট করে সব বিষয়ে। যেভাবে তোমাকে ছোটবেলা থেকে যেভাবে তোমাকে নারিশ করে, যেভাবে যেসব ভ্যালিউজ বাবা মা দেয়, অবশ্যই ওগুলোই নিয়ে বড় হই। তারপরে নিজেদের বুদ্ধি বিবেচনায় তো আমরা অনেক কিছুই করতে পারি, শিখতে পারি। সুরকার হিসেবে কিন্তু আপনি শুরুতে একটি চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সেটিতে সফল হলেন। আমার কিন্তু চ্যালেঞ্জ ভালো লাগে, এবং আমি কোনো কিছু ধরলে ওটা ছাড়ি না সহজে, যতক্ষণ না ওটা শেষ করতে পারছি। মানে একটা কি জানি একটা ইয়ে হয় যে এটাকে আমার ভালোভাবে করতে হবে, এমন না যে কোনোভাবে শেষ করলাম। সেটা রেকর্ডিং হোক, সেটা স্টেজ শো হোক। স্টেজ শোর আগে আমি বলি, আমি 1 সপ্তাহ আগের থেকে আমি কারোর সাথে কথা বলি না। আমি এত টেনশনে থাকি, কি গান গাইবো, অডিয়েন্স কেমন হবে, কি গানটা কি রিসেপশন হবে, ঠিক মতন গাইতে পারবো কি না, গলা ঠিক থাকবে কি না, আর আগের থেকে বেটার করতে হবে, ওটার থেকে নামা যাবে না নিচে, মানে কত রকমের প্রেশার থাকে।
তো কারোর সাথে কথা বলি না, আমি খালি ফোকাস করি ওটার উপরে। তারপরে কিন্তু আপনি লেজেন্ডস ফরএভার করলেন। তারপরে আমি লেজেন্ডস ফরএভার সুর করলাম। এটা একটা মানে সুর করেছিলাম এবং চিন্তা করেছিলাম যে ওদেরকে দিয়ে গাও বাংলা গান, ইন্ডিয়ান শিল্পীদের লেজেন্ডসদেরকে নিয়ে। এটা কিভাবে করব, অনেক অনেককেই বললাম যে আপনারা, ইটস এ বিগ প্রজেক্ট, তো আমার পক্ষে একা করা তো সম্ভব ছিল না, তো আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। তো ফাইনালি আমি কবির বকুলকে বললাম যেটা আমি করতে চাই, বলে মতি ভাইয়ের সাথে কথা বলি। মতিউর রহমান সাহেব, এডিটর প্রথম আলো, তো ওনার সাথে কথা বললো। মতি ভাই বললো আচ্ছা আমি আসি, বসি আপনার সাথে কথা বলি, মিটিং করি। বাড়িতে এলেন, বকুলও এলো, আমরা বসে আমি বুঝালাম যে এই গান আমি করতে চাই, এবং আমি অলরেডি কথা বলে রেখেছিলাম আশা ভোসলেজির সাথে, হরিহরনজির সাথে, আদনান সামির সাথে এবং রাহাত ফতে আলী খান। একটা সোলো আমার ছিল। ওই সোলো গানটা অ্যাকচুয়ালি আমি লতাজির জন্য করেছিলাম কম্পোজ। উনি অসুস্থ ছিলেন বলে উনি অনেক অ্যাপোলোজাইজ করলেন যে আমি পারবো না আসলে করতে, তো আমি আর প্রেশার দিনে গানটা আমি গিয়েছি। তো উনি তারপরে ওই সিটি ব্যাংকের সাথে লিঙ্ক আপ করিয়ে দিলেন, ওরা স্পন্সর করলো, এবং ওরা আমি বলবো যে কোনো রকমের কোনো আমাকে যে বাধা দেওয়া বা হয় না যে ইন্টারফেয়ার করা, কিচ্ছু করে নেই, বলে আপনি করবেন, ইউ নো হোয়াটস বেস্ট, আপনি আপনার উপরে ছেড়ে দিলাম। বিকজ আমার এখানে রেপুটেশন ইজ অ্যাট স্টেক না, আমি তো যেমন তেমন করে একটা কাজ করবো না, এত বড় বড় আর্টিস্টদের নিয়ে কাজ করতে হচ্ছে। সো এভরিথিং কেম টুগেদার। ভিডিওগুলো কিন্তু আমি এখানেই শুট করিয়েছি, পলক বলে শাহরিয়ার পলক, ব্রিলিয়েন্ট ওর টিমটা, ও সবাই মিলে সব ইয়াং ছেলে পেলে, আর এদের সাথে কাজ করতে ভালো লাগে আমার, বিকজ দে হ্যাভ আ লট অফ আইডিয়াস, ওরা অনেক কিছু নতুন কিছু জানে, টেকনিক বা হোয়াট এভার, না ওরা হেল্প করে অনেক, আমি অনেক কিছু শিখি ওদের থেকেও। এটা কিন্তু খুব ভালো লাগে। শুধু এই প্রসঙ্গেই না, আপনি সবসময় দেখেছি যে আপনি তরুণদের কাছ থেকে কিছু নিতে চান এবং দিতে চান খুব সুন্দরভাবে। তরুণদের সাথে খুবই সুন্দর করে আপনি মিশে যেতে পারেন, সেই ক্ষমতাটি আসলে আপনার আছে। এবং আপনাকে দিয়ে আমরা সবাই ভীষণ ইন্সপায়ার্ড অলওয়েজ। আমি যেরকম কোনো সিঙ্গার ভালো গাইলো কোনো চ্যানেলে, অনেক সময় হয় না যে লাইভ করছে বা কোনো একটা রেকর্ডিং দেখলাম, তো আই সেন্ড দেম আ মেসেজ বা আই কল দেম যে তোমার গানটা শুনে আমার খুব ভালো লেগেছে, ভালো গেয়েছো। তো আই থিঙ্ক মানে ওরাও দে ফিল যে আই এম টেকিং ইন্টারেস্ট, আর আমার আসলে আমি মন থেকে করি, এটা না যে দেখানোর জন্য করছি। এবং আপনি যে একটা টেক্সট মেসেজ করে দেন, সেটি কিন্তু সবাই সোনার হরফে কিংবা সোনার অক্ষরে কিংবা বিভিন্নভাবে বাধাই করে রাখে। তার মানে বলছে যে আপনি এই জেনারেশনের শিল্পীদের গানও শোনেন। হ্যাঁ অবশ্যই। যদি প্রশ্ন করি কার কার গান ভালো লাগে এই প্রজন্মে? আমি বেসিক্যালি একটু ক্লাসিক্যাল বেসড গানগুলো বেশি ব্যক্তিগতভাবে পছন্দ করি দেখে আমার ওই হৈমন্তী আর লুইপার গান আমি অ্যাকচুয়ালি ওই বেগম আখতারের গানটা যখন গিয়েছিল ওইটা আমি শুনেছিলাম আর ভিডিওটা দেখেছিলাম, সো ইমপ্রেসড। একটা ইয়াং মেয়ে, ও তো আমাদের সেরা কণ্ঠেও ছিল চ্যানেলের, তো ওইটা শুনে আমি ভাবলাম যে এই মেয়েটা তখন কি গেয়েছিল আর এখন কি গাচ্ছে, হোয়াট আ ডিফারেন্স। সো অনেক কাজ করেছে ও নিজের মানে ট্রেনিংয়ের উপরে বা নিজের গলার উপরে, এরকম কঠিন একটা গান জোছনা করেছে আরই। তো ওইটা শুনে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। এই দুটো মেয়ে আর ছেলেদের মধ্যে আমার ইউসুফের গানটা ভালো লাগে, ইমরান, দে আর ভেরি ভেরি গুড। আই থিঙ্ক আমি খালি মনে করি যে আরও ভালো ভালো সিঙ্গার আছে, মানে আমি সিনিয়র যারা বাপ্পা এদের কথা নাই বললাম, ওরা তো সবাই জানে ওরা কত ভালো। একটাই আমার কাছে আমি আফসোস করি যে এদেরকে ওরকম প্রপার একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না যে এগিয়ে যাওয়ার আর নিজেদের কিছু মৌলিক গান করার, এই সুযোগটা হচ্ছে না সচরাচর। ওই আমাদের গানে গেয়ে 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 ওরা অনুষ্ঠান করছে,
তো এইটা দিয়ে তো বেশি দূর যাওয়া যাবে না, নিজের তো কিছু গান থাকতেই হবে না। অবশ্যই, তো অবশ্যই। এই সুযোগটা তো কাউকে করে দিতে হবে, এটা চ্যানেল তোমাদের কি করা উচিত। আমরা সবভাবে চেষ্টা করছি এবং স্কয়ার গ্রুপ তো সাথে আছে, এবং স্কয়ার গ্রুপ বিভিন্ন যেমন বাউল শিল্পীদের নিয়ে ম্যাজিক বাউলিয়ানা হোক সেটি কিংবা ফোক ফেস্ট হোক, নানান বিষয়ের সাথে থাকার চেষ্টা করে, এবং আশা করছি সামনের দিনগুলোতেও থাকবে। আপনি শুধু পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যেই না, আপনি পরবর্তী প্রজন্ম আপনার পরিবারে তানি লায়লা, তিনিও গান করতেন, এখন তো থাকেন দেশের বাইরে। তিনি শুধু নন, আপনার যে খুব সুন্দর সুন্দর দুটি দুই নাতি। এঞ্জেল নাতি রয়েছে, জাইন এবং জেন, আরান। অ্যারন। জি, এবং ওরাও গান করেছে, এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আপনারা গিয়েছিলেন। একটু শুনি তাদের সম্পর্কে। তানি তো গান করেছে আগে যখন বাংলাদেশে ছিল, খুব বেশি করে নাই, আমার সাথে দু একটা করেছে, আর একটা অ্যালবাম করেছিল। তারপরে তো পড়তে চলে গেল স্কুলে, ওখানে বোর্ডিংয়ে ভর্তি করেছিলাম, ওখানে লেখাপড়া করলো। তারপরে বিয়েতে হলো, দুটো নাতি আছে আমার। তো দেখলাম যে ওদের বেশ ইন্টারেস্ট, এবং তানিও ওদেরকে অনেক অনেক রকমের, মানে আমাদের দেশের গান, বিদেশের গান, সব ধরনের গান, ইদানিংকালের গান, আগের গান সবই শুনিয়েছে। সো ওদের মধ্যে একটা ইয়ে ছিল, আর দুজনেই গিটার শেখে, গিটার বাজায়। তো দেখলাম যে ওরা দুজনেই গান কম্পোজ করছে, গান লিখছে। ওদের একজন ওদের ইংলিশ, বয়স কত? এখন বড়টা হবে 18, আচ্ছা, ছোটটা 14। তো যখন ওটা করেছে বোধহয় 2-3 বছর আগের কথা, তখন ছোটটা বোধহয় 11-12 ছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমাকে একদিন বলছে যে আমি একটা গান কম্পোজ করেছি, তুমি শুনবে? আমি বললাম, হ্যাঁ শোনাও। তো ওই টিচার মিউজিক, যে গিটার শেখা, একটা ব্রিটিশ একটা ছেলে, তো ও আবার কিছু লিরিক্স আবার ও হেল্প করেছে, লিখে দিয়েছে। আর একটা র্যাপ পার্ট আছে, ওটাতে আবার বড় ভাই জেন লিখে দিয়েছে। আর এ সুর করেছে, আর কিছুটা লিরিক্সও লিখেছে। তো শোনার পরে আমি বলছি, এটা তো খুবই ভালো, ডু ইউ ওয়ান্ট টু রেকর্ড ইট? বলে ইয়েস। তারপরে আমি ওখানে ওই রাজা কাশিফ, আমার অ্যারেঞ্জ করে যে মিউজিক লন্ডনে, তাকে বললাম, ও মিউজিক টিউজিকগুলো আমি বলে দিলাম, এই চাই আমার, এইভাবে এভাবে করো। আবার দেখলাম যে আমার নাতিদেরও কিছু সাজেশনস ছিল, বাহ। যে এই জায়গাটাতে এইটা দিতে হবে, এই জায়গাতে এই মিউজিকটা দিলে ভালো হয়। আমি গুড, অ্যাটলিস্ট তুমি বুঝছো জিনিসটা। জি, তারপরে আমি খুব ভয়ে ছিলাম, অনেস্টলি স্পিকিং, যখন মাইকে দাঁড়ালো প্রথমবার, ছোটটা প্রথমে গাইলো। তা আমি ভাবছিলাম, আমি রাজাকে বলছিলাম যে দেখো, ওটা পরে হয়তো একটু উপর নিচ করতে হবে কম্পিউটার দিয়ে, এখন তো সব জি। সহজ হয়ে গেছে না, আমাদের মতন কষ্ট করতে হয় না কাউকে। তো বললো যে ও আপনি চিন্তা করবেন না, ওটা গাক দেখি। বিশ্বাস করবে না, আমার নাতি বলে বলছি না, দুটো ছেলেই এক জায়গায়ও লো পার্ট, মিডল পার্ট, হাই পার্ট কোথাও সুর থেকে নড়ে নাই, এবং থ্রোয়িং এত পারফেক্ট ছিল। আমি অবাক। রাজা বলছে যে দেখে ইয়ে ক্যা গা রে হ্যাঁ, তো আমি নিজেই বুঝতে পারছি না, আল্লাহর মেহেরবানি হাজার, যে এটা তো ইনবর্ন একটা জিনিস। এটার নামই জিন। হ্যাঁ, তো এবং এত সুন্দর করে, আর খুব কনফিডেন্টলি, কোনো ভয় পায় নাই, কিছু না, সুন্দরভাবে গেয়ে চলে আসলো। তারপর ওটা আবার ভিডিও করলাম, করার পরে ওটা ওর একটা চ্যানেল করে ওটা রিলিজ করে অনেক ভিউজ পেয়েছে। বাহ, বাহ। আপনার তো অনেক গুণ, যদি বলি আপনাকে যে আপনার নিজের কোন নেগেটিভ দিকগুলো আপনি বলতে চান, বা আপনার নিজেকে নিয়ে যদি সমালোচনা করতে বলা হয়। প্রথমে জানতে চাই আপনার সবচেয়ে বড় ক্রিটিক কে এখন, এবং আপনাকে যদি ক্রিটিসিজম করতে বলা হয় আমার সবাই আমাকে criticize করে বাড়িতে। কে, বললাম, কার এত বড় সাহস? সবারই সাহস। আমার আমার ভাই, আমার মেয়ে, আলমগীর সাহেব, আমার মা যখন ছিলেন উনি আব্বা করতেন না কখনোই, আব্বাই একটাই সাপোর্টার ছিলেন, বাকি সবাই খালি খুদ ধরে। আমি বলছি, এত খুদ ধরো কেন? মা বলতো, কি একটা মেয়ে, রান্না পারো না তুমি, এটা কোনো কথা হলো? বাঙালি মেয়ে রান্না পারে না? তো আমার মামারা বলতো যে ও যে যেটা পারে এটা কয়জনে পারে। এটা আমি বলছি, যাক একজন তো সাপোর্ট করলো। তো সেটাই। আমার বেসিক্যালি, আমি যেটা বলবো যে আমি খুব বেশি কারোর সাথে মিশতে পারি না, একটু রিক্লুসিভ, আমি একটু নিজেদের মতন করে থাকি, নিজের কোম্পানিটাই আমি বেশি পছন্দ করি। খুব ক্লোজ সার্কেল আছে আমার, যাদের সাথে আমি খুব ওপেনলি, খুব ফ্রিলি
সবার সাথে আমি মিশতে পারি না, এবং যাদের সাথে মিশি তাদের সাথে মন খুলে মিশি। এটা একটা দোষও হতে পারে, গুণও হতে পারে, জানি না। এটা একটি বৈশিষ্ট্য হ্যাঁ, ধরা বাট যায়। অনেকে ভাবে যে খুব বাবা খুব দেমাগ, খুব মানে খুব না snobbish। কিছু, খুব স্নবিশ। আসলে তা না, আমি সবার সাথে ওইভাবে হয় না, অনেকে দেখানোর জন্য করে, ওইটা আমি ঠিক তাই। করি না। আমি যেটা ফিল করি ভেতরে ওইটাই আমি শো করি। জি। আর যদি কাউকে ভালো না লাগে তাহলে ওটা ওইখানেই শেষ। জি। আচ্ছা, রান্নার কথা যেহেতু এলো, আপনি কি রান্না সবচেয়ে ভালো পারেন একটু জেনে নিই। পারি না তো কিছু। মানে সব থেকে আমি একটা জিনিস জানতে চাই যে এই যে আমাদের কাছে রুনা লায়লা এরকম, কিন্তু বাড়িতে আপনি কি কখনো শখ করে রান্না করেন আলমগীর স্যারের জন্য বা কিছু, বা আপনি কি কখনো বাজারে গেছেন? হুম, ওইরকম বাজারে যাই নাই, সুপার মার্কেটে হয়তো গিয়েছি, কিন্তু ওইখানে কি কিনবো, কেনার আগে তো সব ভিড়। একটা ইয়ে ছবি তোলা যাবে। আচ্ছা, এই থাকে। কিন্তু বাসায় কিচেনে আমি এখানে খুব একটা করি না, বাট লন্ডনে গেলে তখন বাচ্চারা থাকে, তারপর আলমগীর সাহেব যায় মাঝে মাঝে, মাঝে মধ্যে সবাই ওরা থাকে, তখন কিছু রান্না টান্না করি অল্প, খুব লিমিটেড আমার মেনু, ঘুরে ফিরে ওগুলোই করি। আর আপনি যদি জিজ্ঞেস করি আপনি কি খেতে ভালোবাসেন? আমার অ্যাকচুয়ালি খাওয়ার প্রতি সেরকম একটা, আমি যে ওই যে ওয়েস্টার্ন ফুডটা বেশি পছন্দ করি আমি, ওই ভাতটা তো ওগুলো অত জি। ইয়ে না। আচ্ছা, বাড়ির কথা যেহেতু এলো, আমরা আপনারকে কিছু প্রশ্ন করতে চাই, মজার প্রশ্ন, সেগুলো একটু আপনার থেকে শুনি। বাড়ির মানুষ কয় আমার ভূতে ধরেছে, বাড়ির মানুষরা কবে আপনাকে বলেছিল যে ভূতে ধরেছে, কিংবা কোন প্রসঙ্গে? আমাকে তাবিজ করেছে সেটা ঠিক আছে, ভূতে এখনো ধরে নাই। তাবিজ করেছে? কে করেছে? না, ভূতে আসলে সঙ্গীতের ভূতেই ধরেছিল ছোটবেলা থেকে, ওটাই ধরে থাক, ভালো থাক, আমি ভালো করতে পারি আরো সবার দোয়া আশীর্বাদে, এটাই একটা চাওয়া। চাওয়া পাওয়া। আর এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, আহা। কে চলে গিয়েছিল? শশী কাপুর। ওহো, না না, joking। তাহলে হ্যাঁ, এগুলো তো গান, এগুলো বুঝতে কারোর পেরেছি। জন্য তো আর গাওয়া হয় না। তাহলে যদি জানতে চাই, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, আপনি কি চান যে আপনার কোন কোন বিষয়গুলো সবাই মনে রাখো? বেসিক্যালি যেহেতু গান করি, গানগুলোই বেঁচে থাকবে আমি আশা করছি, এবং চলে গেলে এইটাই থাকবে স্মৃতি। গান যখন বাজবে তখন মানুষ মনে করবে যে ছিল আমাদের একজন সিঙ্গার, এটাই আর কি। আর এই অনুষ্ঠানটা যখন করেছি, আমি বলি যে অনেকগুলো গান ছিল, লাস্ট এই জি। গানটা ছিল যখন আমি থাকবো না গো আমায় রেখো মনে। এটা তো- কত সালের কথা হবে? 86, 87 এরকম? এক্স্যাক্টলি আমার মনে নেই। জি। তো এই অনুষ্ঠানটা যেদিন দেখানো হলো বিটিভিতে, বারকাতুল্লাহ সাহেব প্রডিউসার ছিলেন, খুব ভালো অনুষ্ঠান করেছিলেন, উপহার নামে। পরের দিন আমি সোনারগাঁ হোটেলে গেছিলাম কি একটা অনুষ্ঠানে, দেখি সব ওদের স্টাফ সব দৌড়ে এসছে, বলে যে কাঁদছে এক একজন, কি হলো, বলে, কাঁদছেন কেন? বলে এই গান আর আপনি কখনো গাইবেন না। কেন? বলে আপনি থাকবেন না, এটাই তো আমরা কল্পনা করতে পারছি না। আমরাও যখন- চাই যে আপনি অনেকদিন আমাদের মাঝে থাকেন, এবং আপনার কাছ থেকে আলোটা আমরা নিংড়ে নিতে চাই। শীতে যদি জানতে চাই যে রুনা লায়লা হবার পেছনে 5টি কারণ আমাদেরকে যদি বলেন। আরেকটু যদি ইলাবোরেট ভাবে বলি, রুনা লায়লা হওয়ার পেছনে 5টি শব্দে যদি আপনি বলতে চান। বলেছেন। মা, বাবা, দিনা লায়লা, ভাই কিছু অংশে, তো ছোট ছিল অনেক তখন, বিশেষ করে মা, বাবার সাপোর্ট ছিলই, আর সবচেয়ে বেশি তো উপরওয়ালার মেহেরবানি, জি। দোয়া। জানতে চাই যে কখনো যদি মা বাবার সাথে ওপারে দেখা হয়, কি বলতে চান তাদেরকে? ওদের সাথে তো এখানেই দেখা হয়, কিভাবে? চিন্তায়, ভাবনায়, স্বপ্নে, তারা গাইড করে এখনো। কি বলা হয় তাদের? ভালো গান করবে, ভালো মানুষ হবে, ভালো মানুষ হয়ে থাকবে, এই আপনি কি বলেন তাদেরকে চেষ্টা করছি। যখন একা থাকেন? অনেক ধরনের চিন্তাই তো আসে, হুম।
কি ভাবেন আসলে? কখনো কি মন খারাপ হয়? হ্যাঁ, মন খারাপ তো সবারই হয়, হয় না? মন খারাপ হলে কি করেন? গান শুনি, গলা ছেড়ে গান গাই। আম, গানটাই আসলে আমার একটা অবসেশন, প্যাশন, যাই বলো। সঙ্গীতে পুরো আপনার ফোকাসটাই সঙ্গীতের উপরে। এই যে এত নায়িকার কণ্ঠে আপনার গান গেছে, আপনার কাছে কি মনে হয় যে কোন নায়িকা আপনার কণ্ঠটাকে সব থেকে বেশি ধারণ করতে পেরেছে? এটা আসলে বলা মুশকিল, এখন তো পাকিস্তানি অনেক অ্যাক্ট্রেসদের উপরে, প্রায় সবার উপরে আমার গান পিকচারাইজ হয়েছে, এখানেও পুরনো নতুন সবার উপরে। এটা আসলে একজনকে বার করে বলা কঠিন, ইন্ডিয়াতেও হয়েছে, যে কোনো একজনের বলা মুশকিল। জি ম্যাম, যদি জানতে চাই আপনার রাগ হয় কিসে? রাগ হয় আমার মানুষ যখন ওই কি বলে, ফ্ল্যাটারিকে কি বলে, তেল মারা? তেল মারা, হ্যাঁ, চামচা Butter up. বাটার আপ করে, যখন আমি বুঝতে পারি যে এটা ভেতর থেকে আসছে না, বলার জন্য বলছে বা দেখানোর জন্য করছে, ওই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। জি। আর আফসোস, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস? আই এম ভেরি হ্যাপি, আমি যা পেয়েছি এটা মানে এটা একটা বিরাট একটা পাওয়া, আমার কোনো আফসোস নেই। আফসোস এটাই হতে পারে যে আমার কাছের মানুষ এতগুলো চলে গেল, এদেরকে আরো কিছু বছর পেতাম, আল্লাহর ইচ্ছা। আপনার জীবনের সবচেয়ে, আপনার ব্যক্তিত্বের সবচেয়ে ভালো দিক কোনটি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি? আমি নিজেই কি বলবো, তোমরা বলো। না, আমরা তো জানি, আমরা এতক্ষণ বললাম, এবার আপনি বলেন। আহ, আমি একটা জিনিসই করি, যে আমি কখনো কারো ক্ষতি করতে চাই না, করিও না। অজান্তে যদি হয়েও যায় সেটা আমি মানে আমার কাছে ভীষণ একটা খারাপ লাগে, কি কি লাগে বলতে পারবো না, বাট আমি কখনোই কারো, যে যত রকমই আমার সাথে অন্যায় করেছে বা কাউকে কখনো মুখে বদদোয়া দিই না, কিন্তু হয় কি ওই মনে কষ্ট পেলে না ওইটা কেমন জানি একটু একটা হায়ের মতন বেরিয়ে যায়। বাট আমি কখনো কাউকে বদদোয়া দিই না, কাউকে কখনো ছোট করে কথা বলি না, কাউকে কোনো মিথ্যা কথা বলি না, চেষ্টা করি যতটা নিজেকে করা যায়। এই জিনিসগুলো আমি খুব মেনটেন করি, আমি মনে করি যে যতটা মানে মানুষের উপকার করা যায় সেটাকে। অনেক সময় দেখি যে একটা কারণে আমি একটু হতাশ হয়ে যাই মাঝে মধ্যে, যে কারো উপকার করলাম সে তো ভুলে গেল জিনিসটা। আমি চাই না যে তুমি আমাকে থ্যাংক ইউ বলো বারে বারে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করো, অ্যাকনলেজ করো যে কেউ আমার জন্য কিছু করে দিয়েছে। কিন্তু অনেক সময় হয় দেখি যে যখন তাদের দরকার হয় আসে আমার কাছে, হেল্প করি, সাপোর্ট করি, দাঁড়াই পাশে, কিন্তু যে মুহূর্তে ওদের আর দরকার নেই তখন ভুলেই যায় জিনিসটা। এই জিনিসটা আমার খুব কষ্ট দেয়। মানে সব থেকে যদি বলা হয় সব থেকে বড় অর্জন কি আপনার জীবনে আপনি মনে করেন? এই গিফটটা কোন গিফট? আল্লাহ তাআলা যে দিয়েছে, গিফটটা, এই ট্যালেন্ট যেটা দিয়েছে, অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই প্যারেন্টস, যে তারা, আমার মা অসম্ভব কষ্ট করেছে আমার সাথে সাথে, ছোট ছিলাম রেকর্ডিংয়ে আমার বাবাও যেতেন, মা লাহোরে আমার সাথে সাথে যেতেন, কষ্ট করেছেন অনেক ওনারা, ওদের অনেক স্যাক্রিফাইস রয়েছে। আমার বোন দিনারেলার ভাই তখন ছোট ছিল, কিন্তু ওদের সাপোর্ট সবসময় পেয়েছি আমি, এটি সবচেয়ে বড় সবচেয়ে অর্জন। বড় gift। এইটাই অর্জন। এবং সবচেয়ে বড় অর্জন এরপরে হচ্ছে যে তোমাদের সবার যে শ্রদ্ধা, এই ভালোবাসা, এই সম্মান যেটা তোমরা দাও আমাকে, এটা আসলে এটা তো টাকা দিয়ে কেনা যায় না। আমরা আসলে আপনার জন্য যাই বলবো, যাই করব সেটিও সবই কম কম। আপনার তুলনায়। আপনাকে নিয়ে তো আমরা অনেক কিছুই জানি, তারপরে এই অনুষ্ঠানের বদৌলতে, এই পর্বের বদৌলতে আরো অনেক কিছু পড়াশোনা করতে হয়েছে। একটি বিষয় আমার খুব বিস্ময়কর লেগেছে যে আপনি এত বছর ধরে বাংলাদেশে, 57 বছর ধরে আপনি গান করছেন, আপনি স্বাধীনতা পদকও পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকেই হয়তো জেনে অবাক হবেন যে আপনি এখন পর্যন্ত 21 পদক পাননি। এই বিষয়টি কি আপনাকে কোনোভাবে হতাশ করে কিংবা কোনো দুঃখবোধ রয়েছে কি? না, এটা আসলে যখন ওনারা মনে করবেন যে এটা দেওয়া উচিত বা না, যা পাওয়ার অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ, পেলে খুশি, না দিলেও কিছু বলার নেই। জি। আপনার কি মনে হয় যে আপনার মতো শিল্পী যাকে
দেশের বাইরে অনেক সম্মান দেয়া হয়, আপনি আপনার দেশ থেকে আসলে কতটুকু পেয়েছেন, আপনি কি মনে করেন? না, যথেষ্ট পেয়েছি, যথেষ্ট পেয়েছি। সাধারণ মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট, অনেক কি বলবো, কোথাও গেলে যেভাবে মানুষ মানে Welcome জানায়। ওয়েলকাম করে বা সম্মান দেখায়, বা এটা এটা একটা বিরাট পাওয়া আমার কাছে। অবশ্যই এটাই জানতে চাইছিলাম যে আপনার যদি কোনো দুঃখবোধ থাকে তাহলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম সেই দুঃখবোধটা মিটিয়ে দেয়ার, কারণ আপনি হচ্ছেন আমাদের সেই একজন কিংবদন্তি, যাকে জীবন্ত কিংবদন্তি, যাকে পেয়ে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু তাকে যদি কখনো হারিয়ে ফেলি তখন আসলে মর্মে মর্মে উপলব্ধি করব যে আপনি কি ছিলেন। আমরা সেই আফসোসটা করতে চাই না, আপনি আছেন সেটি আমাদের প্রতিদিন প্রতি দোয়া মুহূর্তে করো যেন আল্লাহ সুস্থ রাখে জি এবং আরো অনেক বছর কাজ করতে পারি, ভালো গান করতে পারি, জি ভালো গাইতে পারি, এই এই দোয়াটাই করো, আর তো কিছু চাওয়ার নেই। এবং আমরা আমরা সেই কিন্তু দোয়াটাই করি, এবং আপনি আছেন, আপনার প্রতিটি মুহূর্তই আমাদের কাছে সেলিব্রেশন, কারণ আপনি আমাদের মাঝে বিরাজ করেন। তারপর আজকে যেহেতু একটা বিশেষ দিন 17 নভেম্বর, আমরা এই বিশেষ দিন আপনার জন্মদিনে একটা ছোট্ট কেক কেটে আপনার জন্মদিন আমরা পালন করতে চাই। ও লাভলি, থ্যাংক ইউ। ওয়াও, দারুণ একটি কেক চলে এসেছে আমাদের মাঝে, এবং সেটি আমাদেরকে করে দিয়েছেন আমাদের একটি রিয়েলিটি শো হয় সেরা রাঁধুনি, এবং সেটিরই একজন প্রতিযোগী আনিসা বিনতে কামাল আচ্ছা, নীলা, তিনি আমাদের এই সুন্দর কেকটি করে দিয়েছেন। খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ নীলা। এবং Thank you. আমাদের যে মাছরাঙার দুটি রং রয়েছে, কমলা এবং নীল, এবং সেটি দিয়েই আসলে হ্যাঁ, কেকটি ছবিটা করা নীল হয়েছে। হয়েছে। তো ম্যাম চলুন আজকের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখি আমরা। আপনি কেক কাটুন, যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, আপনাকে আজকে গান শুনতে হবে আমাদের। সিথি তো খুব ভালো গান করে, আমরা চলুন নিশ্চয়ই। গান করি। সিথি কাটি চলো। আগে। হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ, you. হ্যাপি Happy বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুনা ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বলেন 10-এ কত পেলাম? 10-এ কত পেলাম গানে? 11। এবং আমরা চাই যে এরকম করে আপনার বার্থডে আরো অনেক 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 বছর ধরে পালন করতে। ইনশাআল্লাহ। এবং আরো চাই যে প্রত্যেক 17 নভেম্বর আপনি আমাদের সাথে কাটান, আমরা একটি করে ইনশাআল্লাহ, কেক হ্যাঁ। কাটবো। আপনার যারা দেশ এবং দেশের বাইরে লাখো লাখো কোটি কোটি ভক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি আজকের দিনে কিছু বলতে চান, যারা আজকে সোশ্যাল নেটওয়ার্ক এবং বিভিন্ন জায়গায় আপনাকে উইশ করছে। একটাই কথা বলবো যে প্রথমত তোমাদেরকে অনেক ধন্যবাদ, Thank দুজনকে, মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ যে আমাকে আমার এই বিশেষ দিনে এখানে আমন্ত্রণ জানিয়ে এত সুন্দর একটা কেক দিয়ে উপহার দিলে, এবং ভালো লাগলো তোমাদের সাথে সময় কাটিয়ে। আর দর্শক শ্রোতাদের একটাই কথা বলবো যে এতগুলো বছর আপনাদের জন্য গান করেছি, আরও করতে চাই। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকি এবং অনেক অনেক সুন্দর গান আপনাদের উপহার দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন সবসময়। আপনাদের দোয়ার আশীর্বাদের কারণে আমি এতটা পথ পেরিয়ে এসেছি, এবং আশা করছি ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ ম্যাম। দেখতে দেখতে আজকের পর্বটি শেষ হয়ে গেল, তবে পর্ব শেষে যেই উপলব্ধিটা আমাদের দুজনের হলো সেটি হচ্ছে, অনেকে বলে থাকেন যে বড় মানুষদের কাছে আসতে হয় না, মোহভঙ্গ হয়, কিন্তু আজকে পুরো ঘন্টা জুড়ে আবারও আবিষ্কার করলাম কিছু বড় মানুষদের সাথে থাকা লাগে, সান্নিধ্য পাওয়া লাগে, তাহলে সেই আলোটা আমরা নিতে পারি, আমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। এবং আমরা নতুন করে আবার সেই একটা মোহের মধ্যে পড়ে গেলাম। নেক্সট টাইম দেখা হওয়া পর্যন্ত এই ঘোরের মধ্যেই থাকতে চাই, এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য, তোমাদের সবার জন্যই দোয়া করি, এবং যারা আজকে এখানে আছেন ক্যামেরার পেছনে বা অন্যান্য যারা আছেন হেল্প করছেন, সবাইকে ধন্যবাদ। মাছরাঙ্গাকে বিগ থ্যাংক ইউ। অ্যান্ড সবার জন্য দোয়া রইল, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যা কিছুই হোক আমরা একসঙ্গে যদি থাকি আমরা অনেক কিছু করতে পারবো, ভালো করতে পারবো, এবং
খারাপটাকেও জয় করতে পারবো। এটাই আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আপনারা নিজেদের যত্ন নেবেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং আপনার পাশে যারা আছেন তাদের যত্ন নেবেন। তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা সতর্ক হবেন এবং নিয়মগুলো মেনে চলবেন। থ্যাংক ইউ সো মাচ।